বখতিয়ার খিলজি 1200 খ্রিস্টাব্দেই বাংলায় ঢোকেন। অধের যিনি গভর্নর ছিলেন তিনি বুঝলেন, হুসামউদ্দিন, তো একে একটা ছোট জাগির দিলেন। সেটা কোথায়? মির্জাপুর। যে মির্জাপুরের সিরিজের দৌলতে আমরা অনেকটা জানি। ওই সময় সমস্ত বাড়ি যেরকম বাংলার গ্রামের বাড়ি কুটিরগুলো যেগুলো বলি আমরা আর কি, যেগুলো ওইরকম তিনকোনা ছাদওয়ালা, এটার নাম এরা দেন বাংলা। আচ্ছা, কারণ ওটা শুধু বাংলাতেই হতো, তিরহুত বলতো তাকে। সেখানে দ্বারবঙ্গ, সেখান থেকে দ্বারভাঙ্গা। সবাই একটু ভাত ঘুমের মুডে রয়েছে সেই সময় বখতিয়ার খিলজি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘোড়া নিয়ে ঢুকে লক্ষণ সেনের বাংলোর সামনে, এবং বাংলোতে তারপরে অর্ধেক যারা রক্ষী টক্ষী ছিল তাদের তো ড্রেসই পরা ছিল না, ভাত ঘুম দিচ্ছে গরমের মধ্যে একটা সুন্দর, তো ড্রেস ট্রেস নিয়ে তাদেরকে আরামসে হারিয়ে দেওয়া গেল এবং লক্ষণ সেন পালিয়ে গেলেন পেছন দিয়ে। শিরান এদিকে আলিমারদানকে অ্যারেস্ট করে ফেললেন, অ্যারেস্ট করে জেলে রাখলেন এবং নিজে হয়ে বসলেন যে আমি এখানকার সুলতান। এবার 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া হচ্ছে এই যে আমরা বললাম মঙ্গোলয়েড ট্রাইব, কোচ, মেচ ইত্যাদি, থারু ইত্যাদি, এরা মিলে এই নর্থ বেঙ্গল কামরূপের এলাকাটাতে 12টা ছোট 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 অংশ নিয়ে এরা একটা কনফেডারেসির মতন বানায়। সাকিয়ে খাস যে রাজা মানে সুলতানকে প্রধান বারটেন্ডার। আগে অবধি হিন্দু যারা রাজা ছিল ভারতবর্ষে তারা মূলত হাতি দিয়ে লড়াই করত। এই উজবুক প্রথম বানালেন যে না, হাতি দিয়ে শুধু লড়াই করলে তো হবে না, ঘোড়া তো আরো বেশি ফাস্ট। ওরা উপর থেকে বাঁধগুলো ভেঙে জল ছেড়ে দিল, পুরো লোয়ার আসাম ভেসে গেল। এই যে ইউজবুকের পুরো ফোর্স, এরা পুরো জলে থই থই, নাস্তানাবুদ অবস্থা। ইউজবুক বুঝলে এখানে পালানো ছাড়া উপায় নেই। পরে বাহরাম খানকে পাঠিয়ে তাকে শান্ত করা হয় এবং একে মেরে, বাহাদুর শাহকে মেরে তার পুরো চামড়াটা তুলে নিয়ে পাঠানো হয়েছিল তুগলাক। এবং তুগলাক বিরাট খুশি, 40 দিনের নাকি উৎসব পালন হয়েছিল ওখানে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আমরা শুরু করেছি বাংলার ইতিহাস নিয়ে কথা বলা, এবং আপনাদের প্রথম এপিসোডটা খুবই ভালো লেগেছে এবং সেটা যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছেন, এবং সেকেন্ড এপিসোডটাও এসে গেছে, সেটারও রেসপন্স আস্তে আস্তে খুবই ভালোভাবে আসছে। থ্যাংক ইউ ফর দ্যাট। বাংলার ইতিহাস নিয়ে আপনারা অনেকে আমাদের সঙ্গে আমাদের কথা বলতে বলেছিলেন, এবং প্রেমাশিসকে আমি বলেছিলাম প্রেমাশিস বাংলার ইতিহাস সম্পর্কে যেই রিসার্চ বা যেই স্টাডিটা করা দরকার সেটা করে অনেকটা সময় নিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছি সেটাতে শুরু করে মজা লাগছে, আমাদের পার্সোনালি খুব আনন্দ হচ্ছে, এবং আমার মনে হয় সেই আনন্দটা আপনাদের অবধি ট্রান্সলেটও হচ্ছে। সো প্রেমাশিস, আমরা বাংলার ইতিহাস নিয়ে কথা বলছি, এটা তো একটা কি বলবো, এটা কোথাও একটা পার্সোনাল বায়াসও আছে যে একটা আমাদের জায়গার ইতিহাস নিয়ে কথা হচ্ছে। আমরা অলরেডি 2টো এপিসোড করে ফেলেছি, শেষে আমরা এমন একটা জায়গায় ছেড়েছি সেটা হলো সেন বংশের একদম শেষ দিক, এবং সেন বংশের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, এবং ফাইনালি কয়েকজন ডিসগাইসে ঢুকে পড়লো বোরখা টোরখা পরে, এবং সেখানে ঢুকে পড়ে শেষে সেন বংশের শেষ হয়ে গেল বা পতন হয়ে গেল বলা যেতে পারে। হ্যাঁ, বখতিয়ার খিলজির জায়গায় সেন বংশ কিন্তু শেষ হয়নি। সেই অর্থে যেটা বাংলার হিন্দু যুগ বললে পরে ভুল বলা হয়, অনেকে লিখছেনও। ইনফ্যাক্ট রমেশচন্দ্র মজুমদারের বইটারও নাম হচ্ছে হিন্দু পিরিয়ড, কিন্তু সেটা একটা মিসনমার, কারণ দীর্ঘকাল তার মধ্যে 400 বছর সবচেয়ে বড় যে রাজত্বটা সেটা তো বুদ্ধিস্টদের, পাল সাম্রাজ্য। সেন বংশ তো বেশি দিনের নয়, তো অমুসলিম বলা যেতে পারে, অমুসলিম শাসনের সময়টা সেটা আমরা শেষ করেছি। সেটা প্রথম খণ্ড ছিল এই বইটার, মানে এই কালেকশনটার। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা ইসলামিক পিরিয়ডে ঢুকছি। এই হলো বইটা, ইসলামিক পিরিয়ডে ঢুকছি 1200 এডি। হ্যাঁ, 1200 খ্রিস্টাব্দ থেকে 1757 মোটামুটি ভাবে ওটাই শেষ, সিরাজউদ্দৌলার সময়। এটা আমরা কটা খণ্ডে বা কটা এপিসোডে করতে পারবো দেখি। তো আচ্ছা, এই বইটা কিন্তু রমেশচন্দ্র মজুমদারের নয়, এই বইটা এডিট করা হচ্ছে যদুনাথ সরকারের, স্যার যদুনাথ সরকারের এডিট করা। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকেই বেরিয়েছিল 1948-এ। এটা 2টো খণ্ড হবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা খণ্ডই করা যায়, কারণ দেশ ভাগ হয়ে যায়, আরও অনেক চারদিকে বিভিন্ন রকম জিনিস হওয়াতে আরও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও কাজটা হবে আরও দীর্ঘদিন ধরে, সেটা আর হয়ে ওঠে না, কারণ যারা ছিলেন এটার লেখক হিসেবে এরা তো এডিটার,
তাদের কেউ কেউ এদেশে চলে আসে, কেউ কেউ ওদেশে চলে যায়, থেকে যায় করে ব্যাপারটার ম্যানেজ করা যায়নি। খুব কষ্ট করে 1948-এ এই শেষ খণ্ডটি প্রকাশ করা হয়েছিল। বেশ। তো এটা শুরু হচ্ছে বখতিয়ার খিলজি দিয়ে। হ্যাঁ, মানে স্পেসিফিক্যালি 1200 শতাব্দী, 1200 খ্রিস্টাব্দ এবং 1200 খ্রিস্টাব্দ, স্পেসিফিক্যালি 1207-8 সম্ভবত। না 1200 খ্রিস্টাব্দ, একদম 1200 খ্রিস্টাব্দে। আচ্ছা, কারণ বখতিয়ার খিলজি 1200 খ্রিস্টাব্দেই বাংলায় ঢোকেন। বেশ। কিন্তু তার আগে আমরা তো সেন বংশের দিক থেকে ইতিহাসটা দেখছিলাম, একটু বখতিয়ার খিলজিকে নিয়ে কথা বলে তারপরে আমরা যাই যে বখতিয়ার খিলজি কে ছিলেন। কে দেখ, এই 1200 মানে 12th সেঞ্চুরি যেটাকে বলে, 12th সেঞ্চুরির সময় এই সেন্ট্রাল এশিয়া থেকে টার্কস, খিলজি, ঘুরি এরা সমস্ত আসতে শুরু করে গজনি হয়ে। তার মধ্যে প্রচুর মানুষ ছিল এবং তখন একটা ইসলামের আবার মানে ওই জিলটা যে আবার ইসলামকে নিয়ে এগোতে হবে, রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারটা আরও শুরু হয়। এবং সেই সময় অনেকেই নিজের মানে যে ভাগ্যান্বেষণে আর কি এই দিকটাতে আসছিলেন। বখতিয়ার খিলজি তার মধ্যে একজন। বখতিয়ার খিলজি কোনো বিরাট রাজবংশ থেকে আসেননি। বখতিয়ার খিলজি একেবারেই সাধারণ ছাপোষা ঘরের একজন মানুষ, সম্ভবত গাধা চড়াতেন জাতীয় হবে আর কি। তো ইনি এবং এনার এক বন্ধু, তার কথাও বলবো, সেও গাধাই চড়াতো। এরা আসে এ সময় এবং প্রথমত ঘুরির কাছে যায়। শিহাবুদ্দিন ঘুরির কাছে যায়, মোহাম্মদ ঘুরি যে হবে স্লেভ হিসেবে। মোহাম্মদ ঘুরি একে নেন না, কারণ বখতিয়ার খিলজি প্রথমত তার একদম ছোটোখাটো মানুষ, সেই যে একটা মানে সেন্ট্রাল এশিয়ান যে একটা লম্বা চড়া হবে ওরকম দেখতে একেবারেই নয়। তাকে দেখে বীর কখনোই মনে হচ্ছে না। বেশ। আর খর্বকায়, এবং তিনি নাকি একটু কুরূপ দর্শনও ছিলেন, দেখতে ভালো না, তো তাকে পছন্দ হয়নি। তো কুতুবুদ্দিন আইবেক বলে আচ্ছা তুমি আমার সাথে থাকো। তো কুতুবুদ্দিন আইবেক হচ্ছে মোহাম্মদ ঘুরির সেকেন্ড ইন কমান্ড আর কি। তো কুতুবুদ্দিনের আন্ডারে রয়েছেন এবং একে মানে একেবারেই ভরসা করছেন না কুতুবুদ্দিনও। কুতুবুদ্দিন যখন জেনারেল হিসেবে আছেন একেবারেই ভরসা করছেন না। ওই ইউপির দিকে এনাকে পাঠানো হলো, কিন্তু কোনো জাগির দেওয়া হলো না। আচ্ছা থাকো তুমি, দেখা যাক কী করা যায়। কিন্তু মানে অধুনা যেটা উত্তরপ্রদেশ আর কি, মোটামুটি সেটার বড় অংশটা আর কি লখনৌ বেসড, সে অধের যিনি গভর্নর ছিলেন তিনি বুঝলেন, তার হুসামুদ্দিন, ইনি বুঝলেন যে না ছেলেটা কাজের ছেলে, একে দিয়ে কিছু হবে কিছু। তো একে একটা ছোটো জাগির দিলেন, সেটা কোথায়? মির্জাপুর। যে মির্জাপুরের আমরা পরে সিরিজের দৌলতে আমরা অনেকটা জানতে, সেই মির্জাপুরের ওখানে দুটো পরগনা বলেন তুমি এখানটাতে দেখো কি করতে পারো। দেখো কি করতে পারো নাকি, সেখানে ছোট ছোট হিন্দু জমিদাররা রয়েছে, তারাই শাসন চালাচ্ছে। এবার তোমাকে হয় ওখানে লুটতরাজ করে ওদেরকে হারিয়ে জায়গাটা নিজের করে নিতে হবে। এটা বখতিয়ার খিলজি করলেন এবং খুব ভালোভাবে করলেন। তো দুটো পরগনা সম্পূর্ণ নিজের করে নিলেন, প্রচুর লুটতরাজ করতে পারলেন এবং কুতুবুদ্দিন আইবেককে পাঠাতেও পারলেন জিনিসপত্র, লুটের একটা অংশ। তো তখন কুতুবুদ্দিন আইবেক বুঝলেন যে না ছেলেটা কাজের মানুষে, একে দিয়ে হবে। এবং বখতিয়ার খিলজি তখন এগোতে শুরু করলেন ওই অধের মির্জাপুরের ওদিকটার থেকে ধীরে ধীরে বিহার, দক্ষিণ বিহার হয়ে, দক্ষিণ বিহার মূলত, এখনও বাংলায় ওনার আসা হয়নি। দক্ষিণ বিহার কেন, উত্তর বিহারে তখনও ওই কর্ণাটক বংশের মিথিলা যে আর কি, মিথিলাঞ্চলটা, সেটা কর্ণাটক বংশের তখনও খুব স্ট্রং হোল্ড, হিন্দু রাজবংশ কিন্তু। তো সেই জন্য উনি তাদের সাথে বিরোধে জড়াচ্ছেন না, যেখানেই একটু হিন্দু স্ট্রং হোল্ড উনি বখতিয়ার খিলজি তাদের সাথে লড়াই করছেন না। উনি বরং খালি জায়গা যেগুলো, যেখানে হয়তো খুব ছোট ছোট জমিদার আছে, তাদেরকে জিতে এসে যাচ্ছেন পুরোপুরি এদিকে বিহারের দিকে। বিহারে এসে এবার এইটা তো খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে প্রচুর ভুল ভ্রান্তি আমাদের মানে মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে বড় রাজনেতা অবধি সবাই এই ভুল খবরটা ছড়িয়ে যাচ্ছেন যে বখতিয়ার খিলজি নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন। হ্যাঁ ঠিক। আচ্ছা, এটা আমরা আগে আরেকটা এপিসোডেও বলেছি, এখানেও বলছি যে হিসারে বিহার বলে একটি জায়গা, একটা ওয়ার্ল্ড প্লেস, একটা কেল্লার মতো দেখতে, সেই জায়গাটাতে উনি আক্রমণ করেন। সেখানকার যারা ছিলেন পরে দেখা যায়, যাদেরকে মেরে ফেলেন সবাইকে, পরে দেখা যায় এরা সবাই হচ্ছে মঙ্ক, মানে সন্ন্যাসী ছিল, বৌদ্ধ সন্ন্যাসী ছিল। এবং সেখান থেকে প্রচুর বই পাওয়া যায়, আর কিছু সেরকম পাওয়া যায় না।
তো বইগুলো পড়তে তখন বলা যে কে পড়ে বলতে পারবে এই বইগুলো কী, তো কেউ পড়তে পারে না, কারণ যারা পড়তে পারে তাদের সবাইকে তো মেরে ফেলা হয়েছে। তো তখন এনে জ্বালিয়ে দেন সমস্ত বই, মূলত ভাবেন যে সম্ভবত এটা কাফিরদের কোনো একটা বই হবে, করে জ্বালিয়ে দেন। এই ঘটনাটা সত্যি, এই ঘটনাটা নিয়ে মিনহাজের নিজস্ব লেখা এটা। মিনহাজ যিনি কিন্তু বখতিয়ার খিলজির খুব কাছের লোক, যিনি লিখছেন তার ট্রিটাইজে যে এই ঘটনাটা হয়েছে, সেটার নাম হচ্ছে হিসারে বিহার। কিন্তু এটা নালন্দা নয়, এটা ওদান্তপুরা। ওদান্তপুরা যেটা আমরা আগের এপিসোডটাতেই বললাম, ঠিক দেবপালের আন্ডারে ওদান্তপুরা এবং বিক্রমশিলা খুব বড় হয়ে উঠছিল। নালন্দা তো আগেই আগুন লেগেছিল, তারপরে বারবার রিভাইভ করার চেষ্টা হয়, কিন্তু ওদান্তপুরা নালন্দা সেভাবে আর অতটা বড় জায়গা নয়। তো এটা সম্ভবত ওদান্তপুরা বা বিক্রমশিলা, খুব সম্ভবত ওদান্তপুরা। যদুনাথ সরকার, যাকে আবার বলছি রাইট উইং হিস্টোরিয়ান হিসেবে যাকে সবাই মানে চেনেন, তিনিও বলছেন এটা ওদান্তপুরা। এই সময় সাক্ষ্য শ্রীভদ্র বলে একজন বুদ্ধিস্ট আসেন, ইনি এসে দেখেন, ইনি লিখেছেন যে নালন্দা সম্বন্ধে কোনো লেখাই নেই, যে এই বখতিয়ার খিলজি এবং জবন যাদেরকে বলা হতো সেই অর্থে, তারা ওদান্তপুরা এবং বিক্রমশিলাকে সাংঘাতিকভাবে ধ্বংস করেছে। এটা উনিও লিখেছেন, মানে শুধু আমরা মিনহাজের অ্যাকাউন্ট দেখলে তো হবে না, ওদিক থেকে ওরাও লিখছে। এবং সে কারণে উনি চলে যান সোমপুরায়, মানে যেটা হচ্ছে বাংলায়। তো যাই হোক, বখতিয়ার খিলজি এটা করলেন, এটা হচ্ছে 1199 খ্রিস্টাব্দে। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু বাংলায় উনি ঢুকলেন না, কারণ বাংলাটা লক্ষণ সেনের আন্ডারে, ওটার জন্য স্ট্র্যাটেজি দরকার। কি স্ট্র্যাটেজি দরকার? নবদ্বীপে ঢুকেছিলেন আমরা জানি, নবদ্বীপ কিন্তু রাজধানী ছিল না লক্ষণ সেনের। আচ্ছা, নবদ্বীপ কোনো কালেই রাজনৈতিকভাবে কোনো রাজধানী ছিল না। নবদ্বীপ ছিল একটা ধার্মিক জায়গা, খুব বড় বড় স্কলার্সরা ওখানে আছেন, সেই কারণে নবদ্বীপের একটু প্রসিদ্ধি, এবং যেহেতু এরা রয়েছেন সেই কারণে পৃষ্ঠপোষকতাও বেশি, এবং সেই কারণে ব্যবসাও একটু বাড়ছে ওখানে। তো নবদ্বীপে একটা ক্যাম্প রয়েছে ওনার, এবং নবদ্বীপে কোনো কেল্লা ছিল না। এখানে একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট বলি, যে ওই সময় সমস্ত বাড়ি যেরকম বাংলার গ্রামের বাড়ি, মানে কুটিরগুলো যেগুলো বলি আমরা আর কি, যেগুলো ওইরকম 3 কোণা ছাদওয়ালা, এটার নাম এরা দেন বাংলা। আচ্ছা, কারণ ওটা শুধু বাংলাতেই হতো। আচ্ছা, যেটা পরে তোর রেড ফোর্টেও একটা অংশ, যেটাকে বাংলাই বলা হতো, যেখান থেকে বাংলো শব্দটা এসেছে। এটা একদম বুঝতে পেরেছি, কারণ বাংলা এখনো বলে বাড়ি বাংলা, হ্যাঁ, মানে হিন্দিতে তো বাংলাই বলে, বাংলো থেকে বাংলা এসছে। বাংলো কথাটার উৎপত্তি কিন্তু এই বাংলা থেকে, এবং বাংলার বাড়ি। তো কাজে ফ্ল্যাট যদি ছাদ হয়, দুঃখই লাগে যখন দেখছি যে বাংলাতেই অনেক ফ্ল্যাট ছাদওয়ালা বাড়িকে বাংলো বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওটা বাংলা স্টাইল অফ বাড়ি, যেটার মধ্যে ওই 3 কোণা ওই ব্যাপারটা থাকে। তো যাক, এরকম বাংলো ছিল, সমস্ত বাংলো বা বাংলা বাড়ি ছিল। ওরকমই একটা বড় বাংলো ছিল হচ্ছে লক্ষণ সেনের। এবার নবদ্বীপে ঢুকে গেলেন 18 জন মুসলিম, এসে বাংলা দখল করে নিলেন। ব্যাপারটা অতটা সহজ নয়। নবদ্বীপ খুব একটা ইন্টারেস্টিং জায়গা, যে এখানে ঢুকতে গেলে পরে তোর একটা মাত্র ছোট পাস আছে তেলিয়াগিরির জায়গায়। কারণ উত্তর দিকে তোর যদি তুই অধের থেকে আসতে চাস বা মিথিলার দিক থেকে আসতে চাস, তাহলে পরে ওখানে একটা বাফার স্টেট আছে, সেটা হচ্ছে মিথিলার যে জায়গাটা, ওটা তখনও পর্যন্ত হিন্দুদের আন্ডারে, তিরহুত বলতো তাকে। সেখানে দ্বারবঙ্গ, সেখান থেকে দ্বারভাঙ্গা যে জায়গাটাকে আমরা আজকাল চিনি মিথিলাঞ্চলের মধ্যে, সেটা দ্বারবঙ্গ। যেভাবে হচ্ছে ডুয়ার্স, মানে বঙ্গের দ্বার, মানে ওদিক দিয়ে ঢুকতে হবে তোমাকে, কিন্তু তার মাঝখানে নদী আছে, তো দ্বারবঙ্গ একটা বাফার স্টেট, ওদিক দিয়ে কেউ ঢুকতে পারছে না। দক্ষিণ দিক থেকে যদি ঢুকতে হয় নবদ্বীপের দিকে, তাহলে তোকে অনেকটা জঙ্গল পেরোতে হবে, যেই অংশটাকে বলা হতো ঝাড়খণ্ড। ঝাড় মানে জঙ্গল। তো ঝাড়খণ্ডের একটা ন্যাচারাল ডিফেন্স, ওদিকে একটা পলিটিক্যাল ডিফেন্স দ্বারবঙ্গের। কাজেই ওই ছোট্ট পাস তেলিয়াগিরি দিয়ে ঢুকতে হবে। তেলিয়াগিরি, হ্যাঁ, তেলিয়াগিরি দিয়ে ঢুকতে হবে। জঙ্গলের রাস্তা যদি ঢুকতে হয় তাহলে খুব অল্প ফোর্স নিয়ে যাওয়া যায়, বেশি ফোর্স নিয়ে যাওয়া যায় না। তার মানে অত স্পিডে ঢুকতে পারবে না। তো বখতিয়ার খিলজি আসছেন, বখতিয়ার খিলজির পুরো ফোর্স নিয়েই উনি আসছিলেন, কিন্তু উনি এত স্পিডে এগিয়েছেন যে 18 জনের বেশি ওনার সাথে ঢুকতে পারেননি।
এবং মনে করা হতো যে তেলিয়াগিরির পাসটা যেহেতু ইম্পর্ট্যান্ট, তাহলে লক্ষণ সেন তার সমস্ত, কারণ বখতিয়ার খিলজি যে বিহার আক্রমণ করছেন 2 বছর ধরে সেটা উনিও জানেন, তিনি তেলিয়াগিরির দিকে সমস্ত ফোর্স রেখেছেন, এদিকটা খালি। আচ্ছা, এরা এদিক দিয়ে গেল সাউথের দিক থেকে, যেটা পরে কিন্তু মির্জুমলা বা পেশোয়া যারা, মানে পেশোয়াদের কথাও বলবো পরে, হয়তো পরের এপিসোডে বা তার পরের এপিসোডে, কারণ আজকাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মারাঠা পেশোয়ারা নাকি কখনো বাংলা আক্রমণ করেননি, তো সেটার ভুল ভ্রান্তিগুলো আমরা কথা বলবো। তো যাই হোক, তারাও ওই রাস্তাতে এসেছিলেন, তো বখতিয়ার খিলজিও সেদিকে তো এসে পৌঁছলেন। এরপরের গল্পটা মোটামুটি সবারই জানা, যে 18 জন অশ্বারোহী নিয়ে এসছেন, বোরখা নয়, ওরা মানে ঘোড়ার ব্যবসায়ী হিসেবে ঢুকলেন ধীরে ধীরে, এবং দুপুরবেলায় সেটার পেছনে বাঙালিদের ভাত ঘুমের একটা ভূমিকা আছে। কারণ উনি যখন ঢুকছেন তখন কোনো পুলিশ মানে ফোর্স, সেনা টেনা কারো কিছু, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই একটু মানে ঘুমের মরশুমে আছে আর কি, আমেজে রয়েছে। দুপুরবেলা কে আক্রমণ করে, তো সবাই একটু ভাত ঘুমের মুডে রয়েছে। সেই সময় বখতিয়ার খিলজি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘোড়া নিয়ে ঢুকে লক্ষণ সেনের বাংলোর সামনে, এবং বাংলোতে তারপরে অ্যাটাক, বাংলোর সামনে এসে তারপরে অ্যাটাকটা করলেন। মানে বলছেন মিনাজের অ্যাকাউন্টে যে অর্ধেক যারা রক্ষী টক্ষী ছিল তাদের তো ড্রেসই পরা ছিল না, ভাত ঘুম দিচ্ছে এরকম গরমের মধ্যে, একটা সুন্দর, তো ড্রেস ট্রেস নিয়ে তাদেরকে আরামসে হারিয়ে দেওয়া গেল, এবং লক্ষণ সেন পালিয়ে গেলেন পেছন দিয়ে। এই যে পালিয়ে গেলেন পেছন দিয়ে, মানে খালি পায়ে, উনি নাকি খেতে বসেছিলেন, উঠে পালিয়ে যেতে হয়েছে, এটা কিন্তু অনেকে বলেন যে এটা হচ্ছে একেবারেই খুব মানে ভুল অর্থে, উনি বীর ছিলেন না এমনি কিছু, মিনাজ এরকম কিছু লিখছেন না, বলছেন আর কিছু করারই ছিল না, অতর্কিত ওরকম আক্রমণ। এবং যখন প্রথমত প্যালেসটা নিয়ে, মানে প্যালেস অর্থাৎ বাংলোটা নিয়ে নেয়, তারপরে পুরনো যে মানে আর বাকি যে ফোর্সটা ছিল, যারা পেছন আসছিল, তারা ততক্ষণে এসে গেছে। ঠিক ঠিক, যে 18 জন মিলে কোনো দখল হয়নি ব্যাপারটা, ততক্ষণে পুরো ফোর্স এসে গেছে। লক্ষণ সেন পালিয়ে যান, এবং বখতিয়ার খিলজি সবচেয়ে বড় হার হচ্ছে লক্ষণ সেনকে ধরতে পারেনি, কারণ লক্ষণ সেন তারপরে পালিয়ে চলে যান লখনৌটিতে বা লক্ষণাবর্তী যেটাকে, সেখানে আর পৌঁছন না, তিনি চলে যান বিক্রমপুর। এবং দীর্ঘকাল, তারপরে অন্ততপক্ষে 50 বছর সেন রাজবংশই ওখানে রাজত্ব করেছে। আচ্ছা, ইস্ট বেঙ্গল সেটা কিন্তু খুব সহজে এই বখতিয়ার খিলজি বা তার পরের রাজাদের অধীনে আসেনি। ওকে, পূর্ববঙ্গের একটা বড় অংশ, বিক্রমপুর, তারপরে সোনারগাঁও, এগুলো কিন্তু এদেরই আন্ডারে ছিল, হিন্দু রাজাদের আন্ডারেই ছিল দীর্ঘদিন পর্যন্ত, মানে প্রায় তুগলকের সময় অবধি। তো বখতিয়ার খিলজি এভাবে বেশি দিন ছিলেন না নদিয়াতে, লুটটুট করে উনি চলে গেলেন যে ইস্ট বেঙ্গলে যাওয়া যাবে না, কারণ ওখানে সেন বংশের আরও স্ট্রং হোল্ড, তাহলে আমরা গৌড়ের দিকে যাই। গৌড় মানে উত্তরবঙ্গে লক্ষণাবতী বা লখনৌটি, এখন থেকে আমরা লখনৌটি বলবো। আমার মনে হয়, জানি না, যে এটা যেহেতু অধের সাথে এত কানেক্টেড ছিল, এবং এই অদ্ভুত একটা জায়গা মুর্শিদাবাদের কাছাকাছি, এটার নাম লখনৌটি, অধের লখনৌর নামও এখান থেকে এসছে কিনা আমি জানি না, কারণ নামের এতটা সিমিলারিটি কি করে হতে পারে। বি দ্যাট অ্যাজ ইট মে, কেউ যদি আপনারা জানেন বলুন তো। হ্যাঁ, লখনৌর নামের ইতিহাসটা একটু যদি কেউ জানেন তাহলে একটু বলুন, তাহলে আমাদের কানেক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি জানি না। আর ওই রাম লক্ষণের লক্ষণপুর ছিল, এগুলো ঠিক আছে, ওই যুক্তিটা না দিয়ে আর কি, ইতিহাসে কি বলছে সেটা যদি কেউ বলতে পারেন। তো এনিওয়ে, গৌড় লখনৌটিতে ওনার মানে উনি জমিয়ে বসলেন, এবং গৌড়ে ওনার মেন রাজত্ব আর কি। এবার উনি এখান থেকে যা লুটটুট করেছিলেন সেটা কিছুটা উনি পাঠালেন কিন্তু দিল্লি পাঠালেন, কারণ বখতিয়ার খিলজি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত উনি নিজের নামে কয়েন ছাপাচ্ছেন, খুতবা ওনার নামে পড়া হচ্ছে, নিজের নাম সুলতান নিচ্ছেন না। কেন? কারণ ওনার ভয় ছিল যে যদি আমি সুলতান বলে ফেলি নিজেকে, তাহলে তো দিল্লি আমার এগেনস্টে চলে যাবে, এবং তখন অধের লোকজনকে পাঠাবে আমার এখানে অ্যাটাক করতে। এটা থেকে বাঁচার উপায় একটাই, যে কিছুটা পার্ট লুটের ওদেরকে দিয়ে দাও, আর সুলতান নামটা নিও না। আচ্ছা, এখানে এমনি ইন্ডিপেন্ডেন্টলি রুল করছে। হ্যাঁ, মানে অ্যাক্ট অ্যাজ এ গভর্নর কাইন্ড অফ অ্যাক্ট করো, মানসবদার বা ওই ধরনের, মানে কি বলবো, করদ রাজ্য হিসেবে অ্যাক্ট করো, বাট পুরোপুরি করদ রাজ্যও নয়, অ্যাক্ট করো। কারণ হচ্ছে করদ রাজ্য অ্যাকচুয়ালি সেটা যেখানে সুলতান সে নিজে বলবে তুমি আমার হয়ে এখানে গভর্নর হয়ে থাকো। ঠিক, তুমি আর নিজে জায়গা জিতে নিয়েছো, সেটা তো করদ রাজ্য নয়, সেটা তো তোমার নিজস্ব ফিফডম।
সেখান থেকে তুমি কিছুটা অংশ পাঠিয়ে বলতে পারো যে আমি আপনার অধীনেই কিন্তু এখানে রাজত্ব করছি। সেটাকে ঠিক করদ রাজ্য বলা যায় না। তাকে বখতিয়ার খিলজি রীতিমতো ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, কিন্তু উনি সুলতান নামটা নেননি। এসব রুল টুল হচ্ছে 1203 থেকে 1205 ভালোভাবেই রুল করছেন। এবং সেই সময়কার হিসেবে যা ইসলামিক শাসন ব্যবস্থা, মানে ইসলামিক শাসকরা যেটা করছিলেন, ইনিও সেটা করেন, যে কিছু মন্দির টন্দির, কাফিরদের মন্দির ভেঙে ফেলা, হ্যাঁ, সেখানে মসজিদ বানানো, এসব উনিও করেছেন। কনভার্সন কিছুটা করা, কনভার্সনের যেহেতু যদিও বড় অংশটা তার পরে, অনেক পরে হয়, সেটাতেও আমরা আসবো। মাদ্রাসা বানাচ্ছেন। তবে বখতিয়ার খিলজিকে যেভাবে একটা রূপ দেয়া হয়, তেমনি একটা রক্তপিপাসু ওরকম একেবারেই ছিলেন না উনি। উনি একদম সাধারণ ছাপোষা জায়গা থেকে একটা বড় জায়গায় পৌঁছেছেন। নিজের দমে, নিজের ক্ষমতা বলে উনি রাজত্ব জিতেছেন এবং রাজত্ব করছেন। খুব বেশি অত্যাচার কিছু করেননি কিন্তু সেভাবে, রাজত্ব জিতেছেন। ভুলটা করলেন যে গৌড় জিতে নেওয়াতে, কারণ বাংলা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট সেই সময়তেও, একটা রিচ প্রভিন্স, প্রচুর অর্থ, প্রচুর সমৃদ্ধি পেয়ে গেছেন। ওনার ওভার কনফিডেন্ট হয়ে গেলেন। ওভার কনফিডেন্ট হয়ে এবার ওনার ইচ্ছে করলো যে আমি তিব্বত জয় করব। এটা কেন ইচ্ছা হয়েছিল এটার সম্বন্ধে কোনো উত্তর নেই। কারণ যদি রাজ্য বিস্তার করতেই হয়, তুই ভাব বাংলাটা, আপনারা একটু মাথায় রাখুন বাংলার ম্যাপ, গৌড়ের থেকে ডান দিকে গেলে পরে, মানে ডান দিক মানে ইস্টের দিকে গেলে পরে সেন বংশের রাজত্ব রয়েছে পূর্ববঙ্গটা, সেখানে আক্রমণ করতে পারো তুমি, কারণ লক্ষণ সেনকে তুমি হারাতে পারোনি মানে ধরতে পারোনি, সেটা তো ওর মাথায় ছিল। আচ্ছা, বাঁ দিকে মানে ওয়েস্ট সাইডে গেলে পরে মিথিলা আছে, সেখানেও হিন্দু রাজবংশ, সেটাকে তুমি আক্রমণ করতে পারো। তুমি দক্ষিণের দিকে আসলে পরে ওড়িশা রয়েছে, উৎকল রয়েছে, পুরো রাঢ়বঙ্গ এবং উৎকল, এদিকে আক্রমণ করতে পারো। আর যদি নর্থে যেতে হয় তাহলে কামরূপ রয়েছে, বড় একটা রাজ্য। এগুলো কিচ্ছু না করে ওর ইচ্ছে করলে আমি তিব্বত যাব। কেন? এটার কোনো মানে এটা তো সুকুমারের মতো, চলো তিব্বত যাই, তিব্বত গেলেই হয়। এই তো রানাঘাট, তারপরে তিব্বত, রানাঘাট তারপর একটা স্টেশন, তারপর তিব্বত, ওরও এরকম। তো সম্ভবত এটা হতেই পারে যে ওই অতীশ দীপঙ্কর এবং তার আগে থেকেও, যেহেতু তিব্বত থেকে বারবার আক্রমণ হয়েছে, তো তিব্বতের সাথে একটা বাংলার রিলেশন কিন্তু দীর্ঘকালীন, ইনি হয়তো সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে গেছিলেন। হ্যাঁ, এবং বারবার একজন একটা কমেন্ট করেছে যে তিব্বতের দিক থেকে আক্রমণ হচ্ছিল কেন। হ্যাঁ, তো এবার তিব্বত আক্রমণ কিন্তু হুট করে, মানে ওভার কনফিডেন্স উনি করেছেন, কিন্তু প্ল্যানিং ছাড়া যে করেছেন এমন কিন্তু নয় ব্যাপারটা। প্রথমত রাস্তাটাই তো চিনি না, ওই মানে রানাঘাটের পরেই তো তিব্বত নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো প্ল্যান করতে হবে, কে নিয়ে যাবে, আমাদের গাইড করবে কে। সেই সময় এই তোর উত্তরবঙ্গে আর কি, মানে দিনাজপুরের ওপরের অংশটাতে কোচ, মেচ, থারু, এই সমস্ত ট্রাইবাল যারা হচ্ছে খানিকটা মঙ্গলয়েড ট্রাইবালস, আদিবাসী, তাদের চলছিল তখনও। বারো ভূঁইয়াটা সেভাবে জোট বাঁধেনি, কিন্তু তাদের একটা রাজত্ব ছিল। তো ইনি এদের সাথে, এবং কামরূপের রাজা, এদের সাথে ইনি যোগসাজশ করা শুরু করলেন। কামরূপের রাজা এমনি সেনদের এগেনস্টে ছিল, কারণ সেনরা ওদের ওখানে আক্রমণ করেছে, আমরা আগের এপিসোডে বলেছি। তো কামরূপের রাজা বলছেন, হ্যাঁ, আমার রাজত্বের ওপর দিয়ে তুমি অ্যাটাক করতে যেতে পারো তিব্বতে। আর মেচদের মধ্যে একজনকে উনি ধরলেন, তাকে হারালেন, এবং তাকে সে তারপরে কনভার্ট হয়ে গেল, তাকে আলী বলা হয়, আলী, মেচ আলী। তো মেচ আলী যে, সে বললো আমি গাইড করব। আচ্ছা, এই রাস্তা ঠিক হলো যে কীভাবে যাওয়া হবে ওখানে। 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে উনি তৈরি। দেবকোট হচ্ছে তোর দিনাজপুরের কাছাকাছি একটা জায়গা। এবার আমি তো চলে যাব তিব্বত আক্রমণ করতে, এদিকটা দেখবে কে? রাজত্বটাতে যেটা হয়েছে এটাকে দেখবে। তো উনি কয়েকজনকে নিযুক্ত করলেন। এই নামগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নাম ইম্পর্ট্যান্টের আগে আমি একটা জিনিস বলি, আমরা দুদিন ধরে এটা নিয়ে আলোচনা করছি, যে অনেকেই বলছেন যে অনেকগুলো নাম এসে যাচ্ছে, সব কিছু মাথায় রাখা সম্ভব নয়, আর মানে কনফিউশন। তো আমি জেনারেলি নাম নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। এরা ঐতিহাসিক ইম্পর্ট্যান্ট চরিত্র বটেই, কিন্তু নামটা না মনে রাখলে আমার কোনো অসুবিধা হয় না। আমি তো উদাহরণ দিয়েছি তোকে চন্দননগরের লাইটের মতো, যে এক একজন চরিত্র এক একটা সময় জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে, মানে তার একটা সময় আসছে, সে রাজত্ব করছে বা কিছু করছে, তারপর আবার নিভে যাচ্ছে, তার রাজত্ব শেষ।
এবার হতেই পারে যে একজন ওই বাল্বটাকে খুব মনোযোগ দিয়ে দেখছে, কত ওয়াটের বাল্ব দেখো, কোথা থেকে এসছে এই বাল্বটা, কোথায় তৈরি হয়েছে, সেটা নিয়ে এক ধরনের ঐতিহাসিক চর্চা হয়। সেটা অ্যানেকডোটাল হিসেবে খুব ভালোও লাগে শুনতে। আমার মনে হয়, মানে আমার পার্সোনাল পছন্দ হচ্ছে যে ওই একটা বাল্ব নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ দীর্ঘকালীন যে ইতিহাসটা রয়েছে দেশের, বাংলার বা সমগ্র বিশ্বের, তাতে ওই লাইটগুলো কখন জ্বলছে নিভছে, তারপরের লাইটটা তারপরে জ্বলছে, এই করে যে একটা প্যাটার্ন তৈরি হয়, এই প্যাটার্নটা পুরোটা দেখলে পরে সেটার একটা মানে দাঁড়ায় আমার কাছে যে আচ্ছা প্যাটার্নটা কী তৈরি হলো, চন্দননগরের লাইটটাকে নমস্কার করলো নাকি স্যালিউট করলো না কী হলো ব্যাপারটা, তাতে ইতিহাসের একটা লাইন তৈরি হয়, সেটা বরং আমার কাছে বেশি ইন্টারেস্টিং। আমার একটা জিনিস মনে হয় যে এই গতকালই একটা বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, তার সঙ্গে কথা হতে হতে একটা জিনিস আমার মনে হয় যে ইতিহাসের যে মজাটা বা যে আনন্দটা, সেটা কিন্তু গল্পের আনন্দ, গল্প শোনার আনন্দ এবং একটা সময়কে অভিজ্ঞতা করা বা সময়কে দূর থেকে একটা দেখার আনন্দ। এই সময়টা না এই জিনিস ঘটেছিল, এই কারণেই তো এই ইন্টারেস্টটা বা এই আনন্দটা আমরা খুঁজে পাচ্ছি, এবং আমার ধারণা দর্শকরা বোধহয় সেই কারণেই আমাদের সঙ্গে কানেক্ট করছে। ঠিক, বাকি যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো একটু সাইডে সরিয়ে রেখে দেখলে বোধহয় আপনাদেরও আমাদের মতোই আনন্দ হবে, যে আনন্দটা আমরা এখান থেকে পাই। যে আচ্ছা এই একটা, যেটা তুই বললি প্যাটার্নটার উপর নজর দিলে, ওই ছোট ছোট জিনিসগুলো বাদ দিয়ে প্যাটার্নটার উপর নজর দিলে আমরা মনে হয় একটু একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারবো পুরোটা। হ্যাঁ, মানে আমি তো ইতিহাসকে শুধুমাত্র কৌতূহলের জায়গা থেকে দেখি না, আমার কাছে ওই প্যাটার্নটাই ইন্টারেস্টিং, কারণ ওই প্যাটার্নটার একটা অংশ তো আজকে অবধি এসেছে। ঠিক ঠিক, একেবারেই তাই। তো আমি আগের ওই তরঙ্গটা আমি বোঝার চেষ্টা করি যে কোথা থেকে আজ অবধি এসে পৌঁছলাম। মাঝখানে একজন হুসামুদ্দিন কি করেছিলেন কি করেননি, তার জন্ম কোথায়, তার বাড়ি কোথায় ছিল, এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কারেক্ট। এবং আরেকটা জিনিস বলে দিই জাস্ট টু অ্যাড, যে ইতিহাস এমন একটা লাইন, যে লাইনটা সোজা যাচ্ছে, তার টাক করে ডান দিকে ঢুকতে ইচ্ছা করতেই পারে, টাক করে বাঁ দিকে ঢুকতে ইচ্ছা করতেই পারে। যে আচ্ছা এই যে একটু আগে মঙ্গোলিয়ানদের কথা বললো, আমার মনে হলো আচ্ছা মঙ্গোলিয়ান না সাইবেরিয়া থেকে এসেছিলো, তাহলে ওই বাদিকটাই কি যাব? কিন্তু এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের ডান দিক বাদিক অনেক ইতিহাসের প্রলোভন আসবে, এই দিকটা একটু দেখে আসি তো এরা কি করে এসেছিলো। সেটা না করে আমরা কিন্তু একটা স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করছি, এবং সেটা আমার মনে হয় প্রেমাশিসও খুব পরিষ্কার করে ড্র করার চেষ্টা করছে, যে বাকি এই প্রত্যেকটা ভার্টিক্যালে আমরা যদি পারি তাহলে আমরা নিশ্চয়ই ঢুকবো, বাট প্রাথমিকভাবে আমরা এটা নিয়ে করবো। মানে কোচদের একটা আলাদা ইতিহাস আছে, মেচদের একটা আলাদা ইতিহাস আছে, রাভাদের একটা আলাদা ইতিহাস আছে, সবার ইতিহাস আছে, এবং সেগুলো সবকটাই ইম্পর্টেন্ট। এখন আমরা বাংলার মুসলিম শাসন নিয়ে কথা বলছি বলে, চলো কামিং ব্যাক টু দ্য স্টোরি, যে উনি আলাদা আলাদা জায়গায় কিছু লোককে রেখে গেলেন। যেমন বললেন রংপুরের এলাকাটা, ইস্ট বেঙ্গলের যতটুকু পার্ট আছে, নর্থ বেঙ্গলের, আলী মারদান বলে একজনকে বললেন যে এই জায়গাটা তুমি দেখে রেখো। আলী মারদান খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবেন এরপরে, সেজন্যই নামগুলো বলছি। ইনিও খিলজি। আচ্ছা, এটা সবাই খিলজি কিন্তু, কারণ ওনার সাথে যারা জুড়ছিলেন ওই বিহার জয় করার পরের থেকেই, তারা হচ্ছে ওই ভাগ্যান্বেষণে আসা খিলজিরা। তো ইনি যেই শাসনটাও করতেন, ওই খিলজি মনসবদার, খিলজি জাগিরদার বসিয়েই শাসনটা করতেন। তো আলী মারদান খিলজি, এনাকে বসালেন যে গোড়াঘাটে তুমি থাকো। আরেকজন হচ্ছে মোহাম্মদ শিরানকে বললেন যে তুমি রাঢ় অঞ্চল, লখনৌর মানে বীরভূম, যে অঞ্চলটা এখন বীরভূমের দিকটা, লখনৌর বলে একটা জায়গা, সেদিকটা তুমি দেখো। এমনি আরও লোকে, হুসামুদ্দিন বলে একজন, তাকে বললেন তুমি দেবকোট হয়ে ওদিকটা দেখো, সরি ওয়েস্টার্ন সাইডটা দেখো, একেবারে মিথিলার বর্ডার অবধি। আচ্ছা, তিরহুট বলতো তখন, তিরহুটের বর্ডার অবধি। এই করিডোরে দেবকোট থেকে উনি রওনা দিলেন 10,000 সৈন্য নিয়ে 1208-এ। তো মেচ আলী ওদেরকে নিয়ে যাচ্ছে। মেচ আলী নিয়ে যেতে 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 কামরূপ দিয়ে পার হয়ে বাগমতী নদীর কাছে ওনারা পৌঁছলেন। এবং বাগমতী নাকি পদ্মার থেকে তখন, মানে এমন একটা যেটা পদ্মার থেকে 3 গুণ চওড়া, সম্ভবত এটা পুরনো তিস্তা নদীর কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরেই হচ্ছে ওই এরিয়াটা শুরু হবে, কারণ তখনকার তিব্বত সম্ভবত আজকের যেটা দার্জিলিং, এই অংশগুলো সম্ভবত তার পার্ট ছিল। তো এবার মেচালি বলে এই বাগমতির কাছাকাছি আমি নিয়ে এসেছি, এবার এটা তোমরা, একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার হয়ে তোমরা যখন যাবে তখন তুমি পৌঁছাবে তিব্বতে। ব্রিজ অবধি তোমাদের যেতে হবে, 10 দিন ধরে চলছে কিন্তু এরা। তো মেচালি এবার চলে এলেন। এবার ওই ব্রিজটা ওরা খুঁজে আরও 15 দিন ঘোড়া টোড়া নিয়ে ওরা চলছেন তিব্বতের দিকে। বেশ 25 দিনের একটা ট্রেক
সাংঘাতিক ব্যাপার। এবং এই ব্রিজটা নাকি একজন ইরানের গুরশাস বলে এক শাহ তিনি বানিয়েছিলেন, তিনি যখন তিব্বতে গেছিলেন। এটার একটা ইম্পর্টেন্স আছে এরপরে। এবং সেই ইরানের যেই শাহ গুরশাস তিনি তিব্বত থেকে যখন জিতে ফিরছেন তখন নিজের প্রচুর সম্পত্তি এই লোয়ার আসাম যেটা আজকের দিনে, যেটা হচ্ছে তোর গৌরীপুর এই এলাকাটা, এখানে নাকি লুকিয়ে রেখেছিলেন। আচ্ছা। তো বারো ভুইয়ার যে এলাকাটা সেখানে নাকি লুকোনো ছিল। তো ইনি সেখানে যাননি কোথাও, ওটা কামরূপের এলাকায়, ইনি যাচ্ছেন তিব্বত। তো ব্রিজ পার হয়ে গেলেন, পার হয়ে 15 দিন যাবার পর ওনার প্রথম একটা জনবসতির কাছাকাছি এলেন, যেটা তিব্বতের জনবসতি। এই জনবসতির লোকরা এর সাথে লড়াই হলো। মানে সৈন্য না, তারা জনবসতির মানুষ নাকি কিছু মানে সৈন্য কিছু সৈন্য নিশ্চয় ছিল, বা তার আগে থেকে খবর পেয়েছিল। সেই যুদ্ধটা সম্বন্ধে এটুকুই জানতে পারি যে সাংঘাতিক ভাবে যুদ্ধ হলো। বাখতিয়ার খিলজি এটুকু বুঝলেন যে এটা প্রথম জনবসতিতেই আমি যেরকম হারছি বা যেরকম লড়াই হচ্ছে, তিব্বত জেতাটা তো এত সহজে হবে না। বিফল মনোরথ হয়ে উনি এবার ফিরে আসবেন। ফিরে আসতে কি হলো ঝামেলা, কারণ এই যে জনবসতির লোকরা এরা শুধুমাত্র ওদের সাথে যুদ্ধ করেনি, রাস্তার পুরো যে রাস্তাটা ছিল সেই রাস্তার যত ঘাস ফাঁস সব জ্বালিয়ে দিয়েছে। তো যে ঘোড়াগুলো আছে, ঘোড়াগুলো তো খেতে হবে, মানুষজনকে তো খেতে হবে, খাবার নেই, না খেয়ে মারা যাচ্ছে মানুষ, মানে এরা। আচ্ছা, ঘোড়া না খেয়ে মারা যাচ্ছে। এই করতে করতে তাও কিছুটা করে এরা আর এলেন ওই ব্রিজের কাছে। ব্রিজের কাছে এসে দেখেন ব্রিজটা নেই, আর ব্রিজ ভেঙে দেওয়া হচ্ছে। ব্রিজটা কামরূপের রাজা এসে ভেঙে দিয়েছে ওই খবর পেয়ে। প্রথমে তো বলেছিল তোমাদেরকে যেতে দেবো আমার রাজত্বের উপর দিয়ে, যখন উনি ফিরলেন তখন দেখলেন যে যাদেরকে রেখে গেছিলেন ব্রিজ গার্ড দিতে তারা নেই, আর ব্রিজটা নেই। তো কী করে, ওখানে বসে আছে, খাবার নেই, ঘোড়াও মারা যাচ্ছে, মানুষজনেরও কাছেও খাবার নেই, আর এত বড় একটা নদী কিভাবে পার হবে? নৌকোর ব্যাপার কিন্তু নেই, এরা সব ল্যান্ডে যুদ্ধ করার লোক। নৌকো তখনও তৈরিই হয়নি, নৌকো আরও অনেক পরে বাংলায় তৈরি হয়, মানে বাংলায় তৈরি হয় না, এই ইসলামিক শাসকরা অনেক পরে বাংলায় নৌকোর নেভি বানায় আর কি, ফ্লোটিলা যেটাকে বলে। এরা তারপরে ঘোড়া, মানে ঘোড়ায় চড়েই আমরা পার হব, আর কিচ্ছু করার নেই। এই 10,000-এর মধ্যে মাত্র 100 অশ্বারোহী এসে দেবকোট অব্দি পৌঁছেছিল পরের বছর। বাকি সব কিছু যুদ্ধে, কিছু না খেয়ে, কিছু জলে ডুবে কোনোভাবে মারা যায়। এই বাখতিয়ার খিলজি ভেঙে পড়লেন, ওনার একদম পাবলিক অ্যাপিয়ারেন্স বন্ধ হয়ে গেল, সবার থেকে নিজেকে গুটিয়ে নিলেন। এবং প্রথম মানে যে খিলজি যোদ্ধারা তারা একেবারেই মানে ডিমোরালাইজড হয়ে গেছে আর কি, এত বড় একটা হার এরকম মানা যাচ্ছে না। আর ট্রমাটাও তো দেখতে হবে না, এই যে এই পুরো এক্সপিরিয়েন্সটা, এটা ট্রমা, তো ভীষণ ট্রমা। মত অবস্থায় আলী মারদান এসে এনাকে মেরে দিলেন, বাখতিয়ারকে। তো এই একটা বাখতিয়ার খিলজির ইন্টারেস্টিং খুবই, কারণ একদম কিছুই ছিল না তার, সেখান থেকে এত বড় একটা রাজত্ব স্থাপন করা, বাংলা জিতে নেওয়া, তারপরে পড়ে যাওয়া খুব ইন্টারেস্টিং ঘটনা। এবং অনেকটা জিতেছেন উনি, মানে রংপুর ওদিকে, গোড়াঘাটের রংপুর গোড়াঘাট থেকে পূর্ণিয়া, এদিকে দিনাজপুর অবধি, ওদিকে লখনৌটিটা পুরো, হ্যাঁ, রাজমহল, পাহাড় টাহাড় সমস্ত এনার আন্ডারে ইনি জিতে নেন। এবার আলী মারদান তো ওকে মেরে দিলেন। বলেছিলাম শিরানও খিলজি, শিরান এই খবরটা পেলেন, উনি তখন লখনৌর মানে বীরভূমে, উনি বললেন এতে আলী মারদানকে মারতে হবে, মানে খুব কাছের লোক ছিলেন। তো এবার রওনা হলেন শিরান লখনৌর থেকে, মানে বীরভূম থেকে, যে আলী মারদানের এগেনস্টে এটা কি করে হতে পারে, বাখতিয়ার খিলজিকে মেরে ফেলবে, কারণ এটা সবাই খিলজি, তো এদের মধ্যে একটা অন্য রকমের ভাইচারা ছিল। কিন্তু যখন শিরান যতদিন পর্যন্ত এসে পৌঁছবেন লখনৌটিতে, আলী মারদান পালিয়ে গেছেন, পালিয়ে গোড়াঘাট, মানে ওনাকে যেই জায়গাটা দেওয়া হয়েছিল আরেকটা। তো এবার শিরান ধাওয়া করছেন গোড়াঘাটে। এরকমই একটা সময় মোহাম্মদ ঘুরি মারা যান। আচ্ছা, আমরা একটু সুবিধা হয়ে গেছে আমাদের, আমরা সুলতানেত পিরিয়ডটা, ইন্ডিয়ার সুলতানেত পিরিয়ডটার হিস্ট্রিটা বলে রেখেছি বলে আপনাদেরও একটু কানেক্ট করতে হয়তো সুবিধা হবে, যারা জানেন তো জানেন, যারা দেখেননি সুলতানি পিরিয়ডটা, তারা একটা সুলতানি পিরিয়ডের প্লেলিস্ট আছে, সেটা দেখে আসতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে। তো এবারে কি করলো যে গোড়াঘাটে গিয়ে যুদ্ধ হলো, আলী মারদান, মোহাম্মদ ঘুরি মারা গেল, মোহাম্মদ ঘুরি ওদিকে মারা গেছেন, আর শিরান এদিকে আলী মারদানকে অ্যারেস্ট করে ফেললেন।
বেশ অ্যারেস্ট করে জেলে রাখলেন এবং নিজে হয়ে বসলেন যে আমি এখানকার সুলতান। এবার বেশ ঘুরি এদিকে মারা গেছেন, এবং ঘুরি মারা যাওয়ার পরে কুতুবুদ্দিন আইবেক তো তৎক্ষণাৎ হয়নি, না কয়েকটা লড়াই ছিল। যেমন ইলদিজ বলে একজন গজনির, সে খোরাসানের একজন, এদের সাথে লড়াই চলছে যে কে এরপরে এগিয়ে এসে মানে কি ঘুরির জায়গাটা কে নেবে। দাস বংশের শুরুয়াতের জায়গা বলি, শুরুর জায়গা, একদম একদম দাস বংশের একদম শুরুর জায়গা, একদম শুরুর জায়গাটা হচ্ছে এখানে। তো এবার শিরান যে চালাচ্ছেন, শিরান কিন্তু বখতিয়ার খিলজি ছিলেন না, মানে ওই ব্যাপারটা ছিল না। কাজেই মূলত বিহারের দিকে যে জায়গাগুলো জিতে রেখেছিলেন, কারণ বিহার দিয়ে মির্জাপুর হয়ে সাউথ বিহার দিয়ে এসছেন বখতিয়ার খিলজি, ওই জায়গাগুলো ধীরে ধীরে শিরানের হাত থেকে চলে গিয়ে ছোটো ছোটো রাজা, ছোটো ছোটো নবাবদের হাতে চলে গেল, সেগুলো আবার এসে দিল্লি থেকে জিতে নিয়ে যাচ্ছে কুতুবুদ্দিন আইবেক। এসব চলছে। আলী মারদানেরই সাংঘাতিক মানুষ। আলী মারদান কি করলেন, তাকে যে অ্যারেস্ট করে গেছিলো কোতোয়ালের আন্ডারে, তো বাবা হাজি ইস্পাহানি, তার সাথে মৈত্রী করে ফেললেন। মৈত্রী করে বললেন যে, মানে সুযোগ সন্ধানী লোক আর কি, বলে আমাকে ছেড়ে দাও। সে ছেড়ে দিল। ছেড়ে আলী মারদান চলে গেল দিল্লি কুতুবুদ্দিন আইবেকের কাছে, গিয়ে বলল যে আপনার সাম্রাজ্যে এই শিরান একা একা সুলতান হয় কি করে। যে কিন্তু নিজেই এটা হওয়ার জন্য করেছে ব্যাপারটা। কি করে হয়, আপনি ফোর্স পাঠান ওখানে। কানে কানে গিয়ে বলছি এইসব আপনার নাকের নিচে কি হচ্ছে, ফোর্স পাঠান, এটা শকুনিগিরি করেছে আর কি গিয়ে। হ্যাঁ, তো কিছুদিন অপেক্ষা করার পরে এও বুঝলো যে কুতুবুদ্দিন আইবেকও বুঝেছেন আলী মারদান কাজের মানুষ, একে দিয়ে এই সমস্ত অনেক কিছু করানো যাবে, তাহলে তুমি দিল্লিতে থাকো। অধের লোকজনকে পাঠালেন, অধের যে গভর্নর তাকে পাঠালেন, যাও শিরানের এগেনস্টে তুমি লড়ো গিয়ে। অধের এবং তার সাথে জয়েন করলেন হুসামুদ্দিন ইওয়াজ বলে একজন, যিনি ইওয়াজ পরে বাংলার সুলতান হবেন। কারেক্ট। ইওয়াজ এলেন এবং এদের মধ্যে লড়াই হলো। ইওয়াজকে বাংলার গভর্নর হিসেবে রেখে রুমি হচ্ছেন, তখন ছিলেন এর অধের গভর্নর, তিনি ফিরে যাচ্ছেন। আবার এর অ্যাটাক, শিরানের অ্যাটাক, আবার রুমি ফিরলেন। বড় মানে যুদ্ধ হলো। তারপরে শিরান ইস্ট বেঙ্গলের দিকে কোথাও চলে যান এবং তারপরে তাকে মানে আর খুঁজে পাওয়া যায় না। সম্ভবত কোনো হিন্দু জমিদারদের হাতে মারা যান অথবা কোনো একটা লড়াই, কিন্তু তারপরে শিরান চলে যান ইস্ট বেঙ্গলে আর কি, আর কিছু পাওয়া যায় না। ইওয়াজ এসে বসেন তোর এখানে, বাংলার সুলতান নয়, গভর্নর। তো প্রাথমিকভাবে যে বখতিয়ার খিলজির একটা সালতানাত, শিরানের সালতানাত, সেটার থেকে আবার এটা গভর্নরশিপে চলে এলো। বাংলা আমরা আগেও বারবার বলেছি যে বাংলা এই জিনিসটা হয়েই থেকেছে। দিল্লি বারবার কন্ট্রোল করতে চাইছে বাংলাকে, বাংলায় যাকেই পাঠাচ্ছে সে তারপরে কিছুদিন পরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো ইওয়াজ তো আছেন ওখানে ওর আন্ডারে। এই ইওয়াজ ছিলেন খুব, হুসামুদ্দিন আওয়াজ যে, সে খুব বিচক্ষণ মানুষ। সে বুঝতো যে কখন আমাকে শক্তি দেখাতে হবে আর কখন আমাকে চুপচাপ থাকতে হবে। এই সময় ইনি গভর্নর হয়েই আছেন, ভালো কথা। আর কুতুব রেখে দিয়েছেন আলী মারদানকে, বললেন এবার ওই যে মঙ্গলদের এগেনস্টে আমরা যাবো, মঙ্গলদের না, ইলদিজের এগেনস্টে আমরা অ্যাটাক করতে যাব, তুমি চলো আমাদের সাথে। আলী মারদানও গেলেন, লাহোর টাহোর চলে গেলেন কুতুবুদ্দিনের সাথে। লড়াই হলো ঠিকই আছে, কিন্তু গজনিতে আলী মারদান অ্যারেস্ট হয়ে গেলেন। গজনিতে? হ্যাঁ, গজনির লড়াই লড়ছেন, গজনির ইলদিজের সাথেই তো মূলত তখতের লড়াই। আচ্ছা, হয়ে গেল, বেশ। আলী মারদান আবার অ্যারেস্টেড, কিন্তু আলী মারদান তো অ্যারেস্ট হয়ে থাকার লোক নন। গজনি, কুতুবুদ্দিন লাহোরে, উনি গজনিতে অ্যারেস্ট হয়ে আছেন তাজউদ্দিনের সাথে বন্ধুত্ব করে ফেললেন। বন্ধুত্ব করে ছাড়া পেয়ে গেল। ছাড়া পেয়ে আরেক বন্ধু পাতালো, সে ওখানে সালার জাফর বলে, মানে সেও হচ্ছে উঠতি নেতা আর কি, মানে সেও চাইছে আমি গজনির তখতে বসবো। তাজউদ্দিন তখন গজনির আর কি মানে সুলতান। তো সালার জাফরকে বললো, এই শোনো, এই তাজউদ্দিনকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে তখতে বসিয়ে দেবো, রাজি? চলো একটা আমরা কনস্পিরেসি করি। সালার জাফর রাজি হন না, বলে না না, অতটা হেল্পের দরকার নেই, বন্ধু মানুষ, বন্ধু থাকো, তোমাকে দুটো ঘোড়া দিচ্ছি, তুমি লাহোর চলে যাও। মানে 20 লোক আর কি, যেটাকে মানে চার্লস ফোবরাজের মতো লোক, এটা একটা 20 লোক, যেখানে ওকে অ্যারেস্ট করছে তার সাথে হাত মিলিয়ে তাকেই আবার মারার পদ্ধতি। তো যাও, ফিরলো লাহোরে, ফিরলো কুতুবুদ্দিন আইবেক বলছে আচ্ছা ভালো কথা,
তুমি অনেক কাজ করেছো আমার জন্য, গজনিতে লড়াই টড়াই করেছো, এবার চলো তোমাকে আমি বাংলার গভর্নর বানিয়ে দিই। আলী মারদান এই সমস্ত রাজনীতি করে ফিরলেন বাংলার গভর্নর হয়ে। আচ্ছা। এবং ইওয়াজ কিন্তু কিচ্ছু বললেন না ওকে, যে ইওয়াজকে গভর্নর রাখা হয়েছিল, কি এক্সপেক্ট করবো আমরা যে একজন গভর্নর আছে, কুতুবুদ্দিন পাঠালেন আরেকজনকে গভর্নর হিসেবে, এ তো লড়াই করবে, না হবে না, এ লড়াই করলো না, হ্যাঁ ঠিক আছে আপনি গভর্নর, আমি আপনার ডেপুটি হয়ে কাজ করছি, অসুবিধা নেই। ইওয়াজ জানতেন কখন লড়তে হয় আর কখন বেঁচে থাকতে হয়। তো আলী মারদান ভয় পেয়েছিলেন, আলী মারদান এই ভয়টাই পেয়েছিলেন যে ইওয়াজ মানবে না, তো উনি নিজস্ব সৈন্য বল সমস্ত জোগাড় করে আরও খিলজি লোকজনকে নিয়ে উনি গেছিলেন। ইওয়াজ মেনে নিয়েছে, তো ওর আর কিছু হয়নি। তো এবার আলী মারদান একেবারে পুরনো যারা শিরানের সময়কার তাদেরকে বাজেভাবে অত্যাচার করে টোরে আলী মারদান শাসন করছেন। কিন্তু বাংলার সম্পদ আর এত কিছু করে টোরে বাংলার মানে সেই অর্থে নবাব হয়ে ওঠার পরে আলী মারদানের মাথা খারাপ হয়ে গেল। উনি মনে করতে আলী মারদান তারপরে নিজেকে নবাব বলতে, সরি সুলতান বলা আরম্ভ করলেন। সুলতান সোজা সুলতান, কারণ কুতুবুদ্দিন মারা গেলেন, 1280 কুতুবুদ্দিন মারা গেলেন, ব্যাস এবার আলী মারদান বলে, ও দিল্লির কুতুবুদ্দিনই তো মরে গেছে, আমি তাহলে সুলতান হয়ে যাই, সুলতান আলাউদ্দিন হয়ে আলী মারদানের মাথাটা এতটা খারাপ হয়েছিল যে উনি মনে করতেন আমি সুলতান মানে সারা পৃথিবীর সুলতান হয়ে গেছি। ওই আমরা এর সময়ও বলেছিলাম এই ঘটনাটা হালকা করে, সুলতানি সময় আলী মারদান যাকে তাকে জায়গা লিখে দিচ্ছেন। মানে কেউ চাইছে যে গজনিতে আমি একটু ব্যবসা ট্যাবসা করতে চাই, আপনি যদি কিছু একটু লিখে টিখে দেন, গজনির জাগিরটা দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি কোথায়, এই সব চলছে। গজনি তোমার ইস্পাহান দিয়ে দিচ্ছে লোকজনকে, বলছে আমরা তো যাবো, আমার এখানে যা সম্পদ আছে বাংলায় সেটা নিয়ে আমি ফোর্স বড় করছি, আমরা তো ইস্পাহানও যাবো জিততে, দিল্লিতে এমনিই খালি, ওটা তো আমি এমনিই জিতবো। এরকম একটা ডিলিউশনাল লোক, এরকম ডিলিউশনাল হলে পরে কি হবে। আর ওই ইওয়াজকে সাথে নিয়ে আমির ওমরারা যারা ছিল তারা কনস্পিরেসি করে আলী মারদানকে মেরে ফেললো। মেরে ফেলা তখন মনে হলো মেরে ফেলা দরকার বোধহয়, পাগল হয়ে গেছে, অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এবার এরপরে 14 বছর ইওয়াজ শাসন করলেন সুলতান হিসেবে। গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি ইনি শাসন করছেন। এবার এই গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি ইনি ছিলেন, ওই বলেছিলাম বখতিয়ারের সাথে এক বন্ধু এসেছিল, ইনি গাধা চড়াতেন, বেসিক্যালি গাধা চড়াতেন। তো বলে আর কি যে কোনো এক দরবেশের সাথে তার দেখা হয়, দরবেশ বলে না তোমার জন্য তো মানে রাজতিলক টাইপের আর কি আছে, তুমি হিন্দুস্তান যাও, তোমার জন্য অনেক বেশি কিছু ওয়েট করছে। তখন উনি ওনার স্ত্রীকে গাধায় বসিয়ে উনি রওনা দেন এবং বখতিয়ার খিলজির সাথে ভারতবর্ষে এসে পৌঁছন। গাধায় করে এসে পৌঁছন যে সে পরে সুলতান হচ্ছেন বাংলার, হ্যাঁ বাংলার সুলতান, এবং রাজযোগটা ঠিকই দেখেছিল, হ্যাঁ। তো এতে এসে বসলো। এই সময় সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওড়িশার ডামাডোল চলছে। তো ডামাডোল চললে রাজাদের তখন মেইন কাজটা মধ্যযুগে হচ্ছে অন্য রাজত্ব দখল করতে হবে। তো অনঙ্গ ভীম তৃতীয় অনঙ্গ ভীম উড়িষ্যার রাজা, তিনি অ্যাটাক করলেন দক্ষিণ দিক থেকে, রাঢ়ের অংশ থেকে, এবং অনেকটা অংশ জিতে নিলেন। অনঙ্গ ভীম নিজে নয়, তার এক জেনারেল আর কি, তার নাম হচ্ছে বিষ্ণু, সম্ভবত মনে করা হয়, কারণ এনার এলাকাটা ওই অংশটাই, যে বিষ্ণুপুর সম্ভবত এনার নাম থেকে এসছে। আচ্ছা, কারণ বিষ্ণুপুর ওই এলাকাটাতেই এদের কেল্লা ছিল। আচ্ছা, এবং বিষ্ণু ইনি হচ্ছে নামই বিষ্ণু ছিল জেনারেল, যে তার সম্ভবত নাম তার থেকে এসছে। তো যাই হোক, এবং হেরে টেরে যাওয়াতে এত ডামাডোল চলাতে সৈন্যরাও আর লড়তে চাইছে না। তখন মানে জিহাদ ঘোষণা হলো, বিষ্ণু এবং অনঙ্গ ভীমের এগেনস্টে জিহাদ ঘোষণা হলো, যে এদেরকে তো সরাতেই হবে, কিছুতেই সরানো যাচ্ছে না। ইওয়াজ নিজে লড়াই করতে যাচ্ছেন, হেরে যাচ্ছেন, তো লড়া যাচ্ছে না। তখন ইলতুৎমিশ এসে বসেছেন, কুতুবউদ্দিন আইবেকের পরে ইলতুৎমিশ এসে বসেছেন। ইলতুৎমিশকে লিখে পাঠানো হলো যে আপনি সৈন্য পাঠান, এখানে জিহাদ চলছে, আপনি কি ওখানে একা একা সুলতানি চালাচ্ছেন, সৈন্য পাঠান, এখানে অর্ধেক রাজত্ব জিতে নিয়েছে কাফিররা। তো ওর সময় নেই ইলতুৎমিশের তখন। আর এদিকে 12 ভূঁইয়ারা তখন একজোট হয়েছে। আচ্ছা, 12 ভূঁইয়া কারা? 12 ভূঁইয়া হচ্ছে এই যে আমরা বললাম মঙ্গলয়েড ট্রাইব,
কোচ, মেচ ইত্যাদি, থারু ইত্যাদি, এরা মিলে এই নর্থ বেঙ্গল কামরূপের এলাকাটাতে 12টা ছোট 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 অংশ নিয়ে এরা একটা কনফেডারেসির মতন বানায়, লুজলি হেল্ড কনফেডারেসি বলা হয়। এরা একযোগে কিছু করছে না, কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে পুরো জায়গাটা চালাচ্ছে। আর ওদিকে ইওয়াজের সময় কিন্তু তখন অবধি কিন্তু বিক্রমপুর সেনদের হাতে। ও আচ্ছা, তখনও বিক্রমপুর সেনদের হাতে। কাজে একদিকে রাঢ় অংশটা চলে গেছে ওড়িশার হাতে, ইস্ট বেঙ্গলটা বিক্রমপুর হয়ে ওটা সেনদের হাতে, ওপরে কামরূপের দিকে বারোভূইয়াদের হাতে। এই হচ্ছে অবস্থা। তো ইওয়াজের এই মতো অবস্থা। তবে এ যেটুকু রাজত্ব আছে তার মধ্যে কিন্তু অনেক কাজ করছে। আচ্ছা, তার মধ্যে ধর তোর ডাইকস বানাচ্ছে। ডাইক মানে হচ্ছে যেটাকে বাঁধ বলে মানুষ, বাঁধ মানে বন্যা থেকে বাঁচার জন্যে, সেসব বানাচ্ছে। এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা অ্যাকচুয়ালি এনার বানানো, দিল্লি অবধি নয়, লখনৌর অবধি। গৌড় থেকে লখনৌটি থেকে লখনৌর অবধি একটা বড় রাস্তা যেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আচ্ছা, সেটা প্রথম ইনি বানান, ইওয়াজ বানান। পরে ওটাকে এক্সটেন্ড নিশ্চয়ই করা হয়েছিল ওদিক থেকে, কারণ লখনৌর একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে ওঠে এদের জন্যে, বীরভূম, কারণ ওই অবধি বর্ডার ছিল ওই অনঙ্গ ভীমের সাথে যুদ্ধ করে। ইনি তো সুলতান হয়ে গেছেন। ইওয়াজ নিজেকে কিন্তু সুলতান ঘোষণা করে ফেলেছেন। ইলতুৎমিশের সময় নেই এদের দিকে তাকানোর, কারণ ওদিকে মঙ্গল চেঙ্গিস খান অ্যাটাক করছে। তো ইলতুৎমিশ 1224 অবধি, যতদিন পর্যন্ত তিনি শাসন করেছেন, একেবারে শেষের দিকে এসে তখন ইলতুৎমিশ মনে হচ্ছে যে এবার আমি ইস্টটাও দেখি, পূর্ব ভারতটাও একটু দেখতে হবে। তো ইলতুৎমিশ যে আক্রমণ করলেন ইওয়াজকে, এটা বড় অদ্ভুত। কারণ পৃথুরাজ অদ দখল করেছেন, হিন্দু রাজা। তো ইলতুৎমিশ তার ছেলে নাসিরুদ্দিনকে নিয়ে অধের দিকে আক্রমণ করতে আসছেন। ইওয়াজের মনে হলো যে আচ্ছা, এরা তো এখন বেশ কিছুদিন অধে বিজি থাকবে, কারণ তার আগে একবার ইলতুৎমিশ এসেছে, কিছু করতে পারেনি, মানে ইলতুৎমিশের ফোর্স এসেছে, কিছু করতে পারেনি। আমি এই ফাঁকে সেন বংশেরকে একটু দখল করে নিই, সেন বংশের রাজত্বটাকে দখল করে নিই। তো দেবকোট ছেড়ে, লক্ষণাবতী ছেড়ে চলে গেলেন সেনদের আক্রমণ করতে। তো অ্যাকচুয়ালি ইলতুৎমিশের নাসিরুদ্দিন যায়নি অর্ধের দিকে, এরা অ্যাটাক করেছে বাংলা। বাংলা অ্যাটাক করে ইওয়াজকে হারিয়ে দেওয়া হলো। এবং অবভিয়াসলি সে সময় যেটা হতো যে সরকলম করে দিয়া, শিরচ্ছেদ করে দেওয়া হলো। করে দিয়ে নাসিরুদ্দিনকে ইলতুৎমিশ বলেন, এবার তুমি এখানকার গভর্নর হয়ে রাজ করো, আমি চললাম। নাসিরুদ্দিন মাহমুদ, হ্যাঁ, নাসিরুদ্দিন মাহমুদকে বললেন। এবার এটা কি মামলুক বংশের শুরু বলতে পারি আমরা? হ্যাঁ, মানে এতদিন পর্যন্ত সেভাবে মামলুক বংশ বাংলায় নবাবই চলছে। এতদিন পর্যন্ত বাংলা যারা আসছে তারা নিজের দমে, নিজের ক্ষমতা বলে বাংলা জিতছে। কেউ কেউ বলছে আমরা দিল্লির আন্ডারে আছি, কিন্তু আসলে চলছে পুরোপুরি স্বাধীন রাজ্য। এই প্রথম দিল্লির আন্ডারে চলে এলো ডাইরেক্টলি। তাও যে সবাই মেনে নিয়েছে আমরা, সেটা তো হয়নি। বাংলা কি করে হতে পারে? তো সেটা হয়নি, কিন্তু মামলুক বংশের আন্ডারে এরপরে প্রায় 60 বছর থাকে। এবং এই 60 বছরের মধ্যে বহু ষড়যন্ত্র, প্রতি ষড়যন্ত্র ইত্যাদি সমস্ত চলছিল। 1227 থেকে 1287 1287 অবধি। বেশ, এই সময় একটুখানি আমরা একটু পজ নিয়ে দেখে নিই যে বাংলার কি অবস্থা। একদিকে তো কামরূপে তোর এক তো বারোভূইয়া রয়েছে, বারোভূইয়াদের একটা অংশ বড় যেটা রয়েছে নর্থ বেঙ্গলের একদম ওপর দিকটার থেকে লোয়ার আসাম, সেটা। ওদিকে বার্মা, মায়ানমার যেটা এখন, সে বার্মার উত্তর দিক থেকে সুখেপ এবং সুতেপ, এই দুইজন উত্তর বার্মার, এরা এসে অহোম ডাইনেস্টিটা তৈরি করছে আসামে। সেটা মূলত কিন্তু গৌহাটিকে রাজধানী করে আপার আসাম এটা হয়ে যাচ্ছে এদিকে। আচ্ছা, ওদিকে সাউথে তো তোর উৎকলের রাজত্ব রয়েইছে। ইস্ট বেঙ্গলে সেনদেরকে তখনও হারানো যাচ্ছে না। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলে সেনদেরকে কিন্তু মুসলিমরা হারায়নি। ইস্ট বেঙ্গলে সেনদেরকে হারিয়েছিল একটা হিন্দু বংশই, দশরথ বলে একজন, দশরথ দানুজ এই নামের একটা হিন্দু বংশ, কায়স্থ বংশ এরা। কারণ দেখ, লক্ষণ সেন, বল্লাল সেন এরা এই কৌলিন্য প্রথা করে করে কিন্তু খুব গুটিয়ে খুব একটা গোড়া একটা হিন্দু সমাজ তৈরি করে ফেলেছিল, যাতে হিন্দুদের মধ্যেও খুব একটা
এদের প্রতি মানে বর্ণ হিন্দু সেই অর্থে ব্রাহ্মণ ছাড়া বাকি হিন্দুদের অবস্থা একেবারেই ভালো ছিল না। ঠিক। তো তাদের মধ্যে একটা অসন্তোষ, যেমন কৈবর্ত আন্দোলন হয় আমরা শুনেছি ভীম ইত্যাদি এদের সময়। তো এই লক্ষ্য সেনের এটাই রয়েছে। তো নাসিরুদ্দিন বেশ রয়েছেন ওখানে, প্রিন্স নাসিরুদ্দিনকে রেখে যাওয়া হয়েছে। নাসিরুদ্দিনও ভালো, ইনি লখনৌতিতে আবার দেবকোট থেকে সরিয়ে লখনৌতিতে আবার রাজধানী স্থাপন করলেন। ইলতুৎমিশ খুব খুশি হয়ে তাকে মানে ওই চাঁদোয়া টাদোয়া পাঠাতে হতো আর কি। তখন রয়্যাল চাঁদোয়া পাঠানো হলো, ছাতা মানে ছত্রি, যে এবারে রয়্যাল এর আন্ডারে রয়েছে আর কি, ইনসিগনিয়া যেটাকে বলে, সেগুলো পাঠালো। কিন্তু প্রিন্স নাসিরুদ্দিন মারা যান, এমনি মারা যান। এরপরে কিছুটা সময় অবধি ওই বখতিয়ারের একজন ঘনিষ্ঠ সে কিছুদিন রাজত্ব করে, ইলতুৎমিশ তাকেও হারিয়ে দেয় করে। অ্যাকচুয়ালি এই সময়ের থেকে কিছুটা পরে উঠে আসে তুঘরান বলে একজন, মানে কারণ নাসিরুদ্দিন মরে যাওয়ার পরে ওখান বিহারের গভর্নর, অদের গভর্নর আর এখানকার গভর্নর, এই তিনজনের মধ্যে লড়াই চলছে যে কে বাংলাটা নেবে। এই লড়াইটাতে বিজয়ী হয় তুঘরান বলে একজন, সে বিজয়ী হয়। তুঘরানেরও অদ্ভুত ইতিহাস, এও কিন্তু স্লেভ, এক মানে ছাপোষা সাধারণ স্লেভ, এবং একেও ওই বখতিয়ার খিলজির মতন বিরাট কিছু যে হবে সেরকম কেউ ভাবেনি। এ অ্যাকচুয়ালি সুলতানের দরবারে প্রথমে ছিল হচ্ছে কাপ বিয়ারার, সাকিয়ে খাস, এগুলো সব র্যাঙ্ক তুই ভাব। সাকিয়ে খাস যে রাজা মানে সুলতানের প্রধান বারটেন্ডার, হ্যাঁ সাকিয়ে খাস ছিল সে। তার থেকে তার প্রমোশন হয়েছিল, স্যার দাওয়াতদার হয়েছিল। স্যার দাওয়াতদার মানে কি? মানে খাবারের স্যার দাওয়াত মানে পেন, আচ্ছা, যে পেন এবং কালিটা সুলতানকে দেবে। প্রমোশন হয়ে এটা হয়েছিল সাকিয়ে খাস থেকে। কিন্তু একটা মূল্যবান পেন সে ভেঙে ফেলে, বেশ। তারপরে তার ডিমোশন হয়ে সে চাশনিগার হয়ে যায়। চাশনিগার মানে যে সুলতান খাবার আগে খাবারটা চেখে দেখবে যে বিষ আছে কিনা, এটা নিচু র্যাঙ্ক। এই সব ছিল তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড তুঘরান খান। এখান থেকে ধীরে ধীরে এ উঠে আসে এবং বিহারের, হ্যাঁ প্রথমত বিহারের গভর্নর এবং তারপরে বাংলা জিতে নেয়। যখন বাংলা জিতে নিয়েছে তখন রাজিয়া সুলতান এসে গেছেন, ইলতুৎমিশের মেয়ে। বেশ। এবং রাজিয়া সুলতান একে আইডেন্টিফাই করে যে হ্যাঁ তোমাকে আমি বাংলার গভর্নর হিসেবে আইডেন্টিফাই করছি, বাংলা বিহার মিলে ছাত্রী পাঠায় ইত্যাদি করে। এবং তখন কি করে, তখন বলে আচ্ছা সমৃদ্ধি তো হয়েছে, বাংলা জিতে নিয়েছি, এবার মিথিলাটা বাদ চলে গেছে। তিরহুট যেটা আর কি, তিরহুতে আক্রমণ করি। মিথিলা আক্রমণ করলো, কারণ তুই মনে করে দেখ, মানে আপনারা একটু মনে করে দেখুন যে তখন যে অবস্থাটা, ইলতুৎমিশের পরে রাজিয়া সুলতান হচ্ছে, তার এগেনস্টে আবার একটা চক্রান্ত চলছে, একটু ডামাডোল দিল্লি। কাজে বাংলার নবাব তো এবার একটু আবার মানে হয়েছে গভর্নর, কিন্তু সে আবার তার মধ্যে একটা একটু স্বাধীন ভাব মাথাচাড়া দিয়ে উঠছে আর কি। তো মিথিলা আক্রমণ করলো, প্রচুর লুটতরাজ করলো, কিচ্ছু পাঠালো না দিল্লিতে। কাকেই বা পাঠাবে, ওখানেই তো ঠিক নেই কী হবে। এবং প্রায় জিততে বেনারস অবধি জিতে গেল, এলাহাবাদ, চুনার, বেনারস, এগুলো সব চলে এলো এর আন্ডারে। ভালো কথা। ওড়িশার আক্রমণ আবার হচ্ছে, অনঙ্গ ভীমের ছেলে নরসিংহদেব আবার উড়িষ্যা আক্রমণ করছে। তো ওড়িশার এগেনস্টে বলে যে না, ওড়িশার এটা বহুদিন ধরে চলছে, এটাকে ঠিক করতে হবে। এবার আক্রমণ করলো কাটাসান বলে একটা ওদের প্রথমে আক্রমণ করলো, তো এরা রিট্রিট করছে। প্রথমে লখনৌটি জিতে নিয়েছে, বেনারস জিতছিল, তখন দেখা গেছে লখনৌটি এসে জিতে নিয়েছে ওড়িশার লোকজন, নরসিংহদেবের লোক। তো এবার ফিরে এলো, লড়াই করছে, এরা পেছনে ছুটছে ওড়িশার। এরা বলছে আমরা তো হারাতে যাচ্ছি, এবার তো শেষই করে দেবো। আরও পুরো ফোর্স নিয়ে যাচ্ছিল তুঘরানের ফোর্স। যেতে একদম শেষে কাটাসান ফোর্ট হচ্ছে ওড়িয়াদের ফোর্ট। ওখানে গিয়ে দেখা গেল যে এই পুরো যে রিট্রিটটা ছিল, পেছনে সরার যে পার্টটা ছিল, এটা ছিল স্ট্র্যাটেজি ওড়িয়াদের, অত অব্দি নিয়ে যাওয়ার। কারণ কাটাসানে আসার পরে একটা সাংঘাতিক
লড়াই হয়ে শেষ। তুগরাল তুগরানে খুব বাজেভাবে হেরে গেল এবং ওদেরকে আর সরানো অনেক পরে সরানো গেছে আর কি। আচ্ছা, তো এবার আবার লিখে পাঠালো ওখানে যে পাঠাও, ফোর্স পাঠাও, আমরা হেরে যাচ্ছি। তো তখন পাঠানো হলো যে আচ্ছা ঠিক আছে, তামার খান বলে একজন, তাকে পাঠানো হলো যে তুমি তাহলে যাও তুগরালের সাথে ফোর্স মিলিত হয়ে এবার তুমি কাফেরদের এগেনস্টে লড়ো, উনি ওড়িয়া যারা তাদের এগেনস্টে। তামার খান এলেন, এসে লড়লেন, লড়ে কিন্তু অনেকটা পেছনে সরিয়ে দেওয়া হলো ওড়িয়া যারা ছিলেন। তো তুগরাল বললেন হ্যাঁ তোমার কাজ শেষ, তুমি ফিরে যাও এবার। আর কি, তোমাকে তো এই জন্যই পাঠিয়েছে দিল্লির সুলতান যে তুমি আমার সাথে যুক্ত হয়ে লড়াই করবে, তোমার কাজ শেষ, ওড়িয়ারা হেরে গেছে, এবার তুমি ফিরে যাও। তামার খান বললেন না, এরকম তো কথা ছিল না। তামার খান এবার লখনৌটিতে এসে বললেন আমি এবার রাজা হব এখানে। বাহ। তো মালিক তামার খান তখন রোজই লড়াই হচ্ছে, প্রায় রোজই লড়াই হচ্ছে এবং তুগরাল হেরে মানে বীতশ্রদ্ধ হয়ে হেরেই গেলেন আর কি, আর পারছেন না। তখন এই মিনহাজ এই সময়, পুরো সময়টা কিন্তু হিস্ট্রিটা আমরা যে পাই তার সোর্স হচ্ছে মিনহাজ তখন এদের দুজনের মধ্যে একটা সমঝোতা করলেন যে এর যেটুকু সম্পত্তি আর একটু হাতিটাতি আছে এবং ফ্যামিলিকে নিয়ে একে যেতে দাও, তুগরালকে তুমি রাজত্ব করো। তো তামার খান রাজত্ব করছেন, ইনি ফিরলেন, ফিরে দিল্লি গেলেন। দিল্লি গিয়ে বললেন ও সুলতান হয়ে বসেছে, আমি যাবো আবার লড়াই করতে। তো লড়াই করার জন্য আবার এসছেন, কিন্তু এসে পৌঁছতে পারেননি, তার আগেই মারা যায় তুগরাল। তো তুগরালও শেষ। কিন্তু তুগরাল শেষ বলতে এরপরে যে আরেকটা নাম পাওয়া যায় মহিষউদ্দিন তুগরাল, ওটা অন্য তুগরাল। ওটা অন্য তুগরাল, এটা নয় না, মহিষউদ্দিন তুগরাল এটা, তুগরান এটা। ও, এটা হলো তুগরান। আচ্ছা, তুগরানের পর যেটা বড় সেটা হচ্ছে উজবুক। উজবুক মানে সে কি উজবুকই ছিল? একেবারেই উজবুক ছিল না, নাম উজবুক, নাম ইউজবুক। হ্যাঁ, আরে উজবেকিস্তান তো উজবুক থেকে এসেছে। ঠিক হ্যাঁ। তো এই ইউজবুক, মুগিসউদ্দিন উজবুক, এ কিন্তু চিরকালের একটা বিদ্রোহী মানুষ, যেখানেই যাবে বিদ্রোহ করবে। এ এসে বসেছে এখানে এবং এর মনে হলো যে আচ্ছা দুটো জিনিস করতে হবে আমাদেরকে। এক হচ্ছে ওড়িশার লোকজনকে হারাতে হবে, এরা রাঢ় অঞ্চলটা পুরো দখল করে রয়েছে, দেখে হারাতে হবে। কেউ হারাতে পারছে না তার আগে অবধি। এ অনেক ভেবেচিন্তে বুঝলো যে ঘোড়াটা ইউজ করতে হবে এফেক্টিভলি, কারণ হিন্দু রাজাদের আন্ডারে এলিফেন্টস, হাতির ওরকম একটা বিরাট দেহ, একটা বড় হাতির ফোর্স, সেটা ভয়াবহ বটেই, কিন্তু সেটা ফাস্ট নয়। কাজে স্পিড ঘোড়ার অনেক বেশি, সেটাকে ইউজ করতে হবে। সেটা ইউজ করলেন উনি কিন্তু রাঢ় প্রায় একদম চুচুড়ার কাছাকাছি অবধি জিতে নিলেন। আচ্ছা, ওইদিকে তো গঙ্গা টঙ্গা, তার মানে উনি নৌকা। হ্যাঁ, সেকেন্ড জিনিসটা হচ্ছে ইনি করলেন যে বাংলার থেকে যদি শাসন করতে হয় তাহলে আমাকে এত নদীমাতৃক একটা অঞ্চল, এখানে আমাকে একটা নেভি আমার মতো করে একটা বানাতে হবে। তো উনি নৌকোর একটা বানালেন। শুধু এটা জিতে ক্ষান্ত হলেন না, মানে উনি জিতে গেলেন রাঢ় অঞ্চল, ক্ষান্ত হলেন না, বলেন এবার আমি নদীপথে যাব বেনারস। নদীপথে পুরো কিন্তু লড়াইটা হলো অন্যান্যদের সাথে এবং বেনারস অবধি উনি জিতে গেলেন। আচ্ছা, তার মানে এটা সেই অর্থে প্রথম বোধহয় নেভি যুদ্ধ, মুঘলদের, মানে ইন্টারনাল, হ্যাঁ, বাইরের নেভি নয়, মানে সমুদ্রের নয়, হ্যাঁ, মানে নদীর পথের নেভি যুদ্ধ, নেভাল যুদ্ধ। এবার 1255-57 খ্রিস্টাব্দের কথা হচ্ছে এখানে। তো জিতে যাবার পরে ইনি বললেন আমি তো সুলতান, আমি তো আর মানবো না, কে আছে ওখানে, বলবান আছে, আমি মানবো না। ভালো কথা। ইনি ওই নদী এবং যেহেতু নেভি ছিল, ইনি বৃষ্টির সময় লড়াই করতে পারতেন আর কি, অন্য কোন রাজা সেই সাহসটা করতেন না। আচ্ছা, তো এই অগস্ট মাসটা নাগাদ উনি গিয়ে পুরো ওদিকটা জিতে নিয়ে, এনার বাংলা হচ্ছে মেইন, লখনৌটি হচ্ছে ওনার মেইন রাজত্ব, মানে রাজধানী, কিন্তু এনার আন্ডারে 3টে প্রভিন্স, বিহার এবং লখনৌটি, বাংলা। তো বিরাট ব্যাপার। এনার মনে হলো যে 3টে নয়, আমার অ্যাকচুয়ালি 4টে লাগবে, তাহলে এটা নাম্বারটা ঠিকঠাক হয়। 4 নম্বর কে? কারণ ওড়িশাকে আমি সাউথে হারিয়ে ফেলেছি, ওদিকে আমার চলে গেছে অবধি, তার নর্থ ইস্ট যেতে হবে, কারণ সেনাদেরকে হারানো যাচ্ছে না। 12 ভূঁইয়ারা ওখানে হচ্ছে, আর তারপরে হচ্ছে আপার আসামে
অহমদের সুতেপেরা। তো কামরূপটা জিততে হবে। কামরূপ মানে এখন যেটাকে আমরা লোয়ার আসাম বলি, সেই অংশটা। বারো ভূঁইয়াদের বিরাট সৈন্য, বিরাট কিছু ছিল না, তো তাদেরকে সহজে হারানো তো গেল। প্রাথমিকভাবে ওখানে একটা স্ট্যান্ড অফ দীর্ঘদিনের, মোটামুটি মনে হচ্ছে এরা হেরে যাবে। কিন্তু বারো ভূঁইয়াদের একটা সুবিধে ছিল যে বারো ভূঁইয়ারা ওখানকার মানুষ, তারা ওখানকার পুরো জিওগ্রাফিটা, পুরো ভূগোলটা এদের থেকে অনেক বেশি জানতেন। সেটাকে ইউজ করলেন। বারো ভূঁইয়ারা জাস্ট ওদেরকে আটকে রেখেছে জুলাই আগস্ট মাস অবধি নেক্সট ইয়ার। আর আচ্ছা, এখানে কিন্তু ওই যে বললাম গুরশাস্পের পুরো রাখা যে সম্পদ, ট্রেজার, যেটা তিব্বত থেকে জিতে আসার সময় ইরানের শাহ রেখে গেছিলেন, সেটা এবার হাতে চলে এলো ইউজবুকের। আচ্ছা, যেটা বলেছিলাম যে এই গুরশাস্পি ওই ব্রিজটা বানিয়েছিলেন, যে ব্রিজটা ক্রস করে বখতিয়ার খিলজি গেছিলেন তিব্বত, ওই ফিরে আসার সময় নাকি এখানে অনেক কামরূপে অনেক সম্পদ রেখে গেছিলেন, ট্রেজার রেখে গেছিলেন, সেটা ইউজবুকের হাতে এলো। তো এবার তো বিরাট খুশি, এবার আমি কামরূপ জিতবো। বারো ভূঁইয়ারা কী করলো, বারো ভূঁইয়াদের ওখানে প্রচুর ব্যবসায়ীদেরকে তারা পাঠালো যে তোমরা সমস্ত বৃষ্টির সময়, বর্ষা আসার আগে সমস্ত তোমরা শস্য কিনে ফেলো। সব শস্য তারা কিনে ফেললো, মানে তোকে তো কিনতে হবে ব্যবসায়ীদের থেকে, শস্য কিনে তারা স্টক পাইল করে দিল আলাদা করে। ভালো কথা। দ্বিতীয় বারো ভূঁইয়াদের যে ফোর্স, তারা চলে গেল একটু ওপরের অংশটাতে যেখান দিয়ে নদী আসছে, সেখানে তারা বাঁধ বানালো, বাঁধ বানিয়ে জল আটকে রেখে দিয়েছে। আচ্ছা, বৃষ্টি শুরু হলো, এমনিতেই বৃষ্টিতে পুরো তো কাদা মাটি হয়ে যায়, যারা জানেন নর্থ বেঙ্গলের অবস্থা, কাদামাটি, নর্থ আসাম এখনও সেখানে বন্যার প্রবলেম। ওরা উপর থেকে বাঁধগুলো ভেঙে জল ছেড়ে দিল, পুরো লোয়ার আসাম ভেসে গেল। এই যে ইউজবুকের পুরো ফোর্স, এরা পুরো জলে থই থই। এক তো এই অবস্থা, ওখান দিয়ে কী করে যাবে? এবার এত সৈন্য রয়েছে ওখানে, তাদেরকে তো খেতে পড়তে হবে। তো বন্যাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে খেতে হবে। কেউ আর বিক্রি করছে না, খাদ্যশস্য তো সব কিনে রেখে দিয়েছে বারো ভূঁইয়ার লোকজন। আচ্ছা, এটা একটা মারাত্মক স্ট্র্যাটেজি। এটা এরা কি বলবো, এই স্ট্র্যাটেজিটা যুদ্ধের স্ট্র্যাটেজি না, কিন্তু এটা হারানোর একটা মারাত্মক স্ট্র্যাটেজি। একদমই মারাত্মক। হ্যাঁ, তো নাস্তানাবুদ অবস্থা। ইউজবুক বুঝলে এখানে পালানো ছাড়া উপায় নেই। পালাবে কোথা দিয়ে? পুরোটাই তো এরকম ভাসছে। কোনোভাবে ডুয়ার্সের দিক থেকে, এখন যেটা কোচবিহার, সেই দিক থেকে পালানোর চেষ্টা করলেন ইনি। কারণ কোচরা হচ্ছে খুব বড়, বারো ভূঁইয়াদের মধ্যে বড় ছিল। কোচ দিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, তাকে ধরে ফেলা হলো, ধরে মেরে ফেলা হলো। আচ্ছা, তো ইউজবুক শেষ। আচ্ছা, ইউজবুক শেষ হওয়ার পর বারো ভূঁইয়াদের কিন্তু কোনো রাজত্ব বিস্তারের কোনো উদ্দেশ্য ছিল না। তারা নিজেদের জায়গাটাকে ডিফেন্ড করে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। তো এবার বাংলা চলে এলো আবার দিল্লির আন্ডারে। কারণ সুলতান শেষ, এবার দিল্লির আন্ডারে চলে আসবে। বলবান আছেন তখন, তো বলবান পাঠালেন। বলবান জানতেন যে বাংলাতে এই যে সবসময় কেউ স্বাধীন হয়ে যাচ্ছে, এগুলো চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে। তো গভর্নরের আন্ডারে একটা ডেপুটি গভর্নর রাখতে হবে, শুধু একজন গভর্নর রাখলে হবে না। আমিন খান অধের গভর্নর, সেই বাংলাও দেখবে। বাংলা একটা ডেপুটি গভর্নর হিসেবে বগরা খান নাকি না, তুগরাল। এটা হচ্ছে মুগিসুদ্দিন তুগরাল। এই দুটো, তুগরাল আলাদা, এটা হচ্ছে মুগিসুদ্দিন তুগরালকে রাখা হলো ডেপুটি হিসেবে, ডেপুটি গভর্নর হিসেবে। তার মানে তোর পরে, মানে আমাদের বুগরা খান পরে, বুগরা খানে আসছি। এই তুগরাল সাংঘাতিক লোক। এ কি মানে এর সময় এ কিন্তু সোনারগাঁও অবধি বিস্তার করে ফেলেছে নিজের রাজত্ব। কারণ সোনারগাঁওয়ের কাছে একটা নারকেলা বলে একটা কেলা আছে, লরিকোল বলে যে জায়গাটা, সেখানে ওটাকে কিলায়ে তুগরাল বলা হয়। আচ্ছা, বলা হতো আর কি, লেখায় পাওয়া গেছে। তার মানে ওই অবধি ওনার রাজত্ব বিস্তৃত হয়েছে। আর ইনি ত্রিপুরার ডাইনেস্টি, যেটা রানাফার, রত্নাফার, রাজাফা, তাদের সাথে মিলে ইনি অনেকটা এলাকা দখল করেছিলেন। ত্রিপুরার সাথে মিলে। আচ্ছা, ত্রিপুরার সাথে মিলে। হ্যাঁ, কারণ এবং ওখানে উনি নিজের একজন গভর্নর হিসেবে ওদেরকে রাখেন আর কি, ত্রিপুরাটা জিতে নেন। এবং এই গভর্নরকে বলা হয় মানিক, কারণ একটা বড় কোনো জুয়েল, বড় কোনো একটা জহরত আর কি দেয়া হয়েছিল তুগরালকে, এই তুগরালকে। তো বেশ ভালো কথা। বলবান ওদিকে তো মঙ্গলদের নিয়ে বিজি, চেঙ্গিস খাঁ আক্রমণ করে কখন,
এরকম অবস্থা। এই মতো অবস্থায় একটা খবর পাওয়া গেল যে বলবান নাকি অসুস্থ হয়ে মারা গেছেন মঙ্গলদের সাথে যুদ্ধ করতে করতে, খবর পাওয়া গেল। ব্যাস, তুগরাল বললেন তাহলে আমি সুলতান। তো তো তারপরে বলবান ফিরে এলেন, আসলে কিছুই হয়নি। তারপরে বলবান বলে না আমি বেঁচে ফিরে এসেছি, তুমি তো গভর্নর আমার নাকি, পাঠাও তোমার পেশকার পাঠাও এখানে। এই বলছে না না আমি একবার সুলতান হয়ে গেছি, আবার কি গভর্নর হওয়া যায়? আর যা সমৃদ্ধি, যা সমৃদ্ধি, তখন বলছেন লেখা যারা লিখছে যে দিল্লির যে দরবার তার যা ঐশ্বর্য এবং বাংলায় দরবারের ঐশ্বর্যের মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে বাংলায় যে প্যারালাল জায়গা, কিন্তু কোনোভাবেই বশ্যতা স্বীকার করানো যাচ্ছে না। এবং বলবান ভয় পাচ্ছেন এই বাংলার বিরুদ্ধে লড়াই করতে। আচ্ছা, শেষমেশ উনি ঠিক করলেন যে না যেতেই হবে, এর এগেনস্টে লড়াইটা করতেই হবে। মানে একজনকে পাঠিয়েছেন, সে হেরে টেরে গেছে, এসব হয়েছে। তারপরে বললেন এবার আমি যাব, আমি না গেলে হবে না। ইনফ্যাক্ট থার্ড টাইম, প্রথমবার একজন গেছে, সে ফিরে চলে এসছে। বাহাদুর বলেন আর বড় এক জেনারেল ছিল বলবানের, তাকে পাঠিয়েছে, সে হেরে ফিরে এসছে। এবার বলবান বলছে আমি যাব। তখন তার ছোট ছেলে বুগরা খানকে নিয়ে সে আক্রমণ করতে আসে লখনৌটি। এবার মজা হয়। তুগরাল দেখলেন আমি লড়াই করব না, আমি শুধু পালিয়ে বেড়াবো। তুগরালের সমস্ত সম্পদটা রাখা ছিল সোনারগাঁওতে। কিন্তু যখন বলবানের ফোর্স ঢুকলো, তুগরাল সোনারগাঁও গেলেন না, তুগরাল চলে গেলেন নিচে লখনৌরে। কেন? যে আমার পিছন পিছন ওরা আসবে, আমার সম্পদ অব্দি তো পৌঁছতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, বুদ্ধি লাগায়া পুরা। হ্যাঁ, তাও আর বলবান এখানে আসছে, ও চলে যাচ্ছে সোনারগাঁওতে, আবার সোনারগাঁওতে যাচ্ছে, ও এখানে চলে আসছে, ধরেই উঠতে পারছে না বলবানের ফলে। এবার বলবান মানে ক্ষিপ্ত হয়ে বলে যে ও যদি সমুদ্রের তলায় লুকিয়ে থাকে তাও ওকে শেষ করে তবে ফিরবো এই দিল্লি, তার নইলে ফিরবো না। 3 বছর বলবানের লেগেছিল খুঁজতে পারে তুগরালকে। বাপরে, তো ডেঞ্জার মাল। হ্যাঁ, ডেঞ্জার জিনিস। দানুজ রায় যে সেনাদের থেকে বিক্রমপুর জিতেছিল, সে বলবানের সাথে হাত মিলিয়ে তখন একটা সমঝোতা করে যে আচ্ছা একটা কাজ করবো, যে নদী পথে যেন পালাতে না পারে তুগরাল, সেটা আমি দেখছি, স্থলপথটা আপনি দেখুন। বেশ ভালো কথা। তো এই একটা লুকিয়ে আছে লখনৌরের কাছে কোথাও একটা প্রচুর। আর বলবান কী করলেন, তখন নিজের সমস্ত সৈন্যদেরকে ছোট 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 ভাগ করে বলেন তোমরা বিভিন্ন দিকে যাও, তো দেখো তো তুগরাল আছে কোথায়। কারণ এ তখন তোমার সমস্ত সম্পত্তি নিয়ে এসে লখনৌরে বসে আছে। সমস্ত সৈন্যরা যাচ্ছে, কোথাও পাচ্ছে না। এক জায়গায় একটা ছোট গ্রুপ অফ সোলজার্স, তারা দেখলো যে তুগরালের কিছু সৈন্য মদ্যপান করছে, এরা কোনো শুরিখানায় বসে মদ্যপান করছে। হাতি ফাতি দেখা যাচ্ছে দূর থেকে, হাতি থাকলে এবার ধুলো টুলো ওঠে, তো বুঝলে এখানে আছে। তারা আর খবর পাঠালো না বলবানকে, নিজেরাই অ্যাটাক করলো এই তুগরালের ক্যাম্পে। তুগরাল ভাবলো পুরো ফোর্স বোধহয় আমাকে অ্যাটাক করেছে, ভেবে সে নদীতে ঝাঁপ দিল। তখন তাকে ধরে তাকে শিরচ্ছেদ করা হলো। কিন্তু প্রায় 3 বছর ধরে বলবানকে যথেষ্ট বেগ পাইয়ে সে তবে গেছে। এবার বলবান বলে আমি ফিরে যাচ্ছি, বুগরা খান আমার ছোট ছেলে, তুমি এবার এখানে গভর্নর হয়ে থাকো। কিন্তু এখানে বুগরা খানের ওপরে কোনো ভরসা ছিল না বলবানের। কারণ বুগরা খান হচ্ছে আইয়াস ছেলে, বড়ে বাপকা বিগড়া বেটা, দিল্লির ছেলে যেমন, ওরকম আর কি। বলছে আমি তো এখান থেকে তোমাকে সমস্ত জ্ঞান ট্যান দিয়ে চলে যাব, তুমি তো আবার শুরু করে দেবে তোমার আইয়াসি, আমার কোনো ভরসা নেই তোমার উপরে। তো ফিরোজ নামেরই 2জনকে অ্যাডভাইজার হিসেবে রেখে দিয়েছিল বুগরা খানকে দেখার জন্য। এই সময় কিছু ঘটনা, আচ্ছা ঠিক আছে, বুগরা খানের গল্পটা শেষই করিনি। তারপরে তো বুগরা খান রাজত্ব করছে, ওই অ্যাডভাইজারদের দিয়ে একটু একটু জায়গা বাড়ছেও। এমতো অবস্থায় বলবানের শরীর খারাপ হয়ে গেল, বুঝলো যে আমি আর বেশি দিন বাঁচবো না। আর তার বড় ছেলে মারা গেছে মঙ্গলদের সাথে যুদ্ধে, বুগরা খান একমাত্র। বুগরা খানকে বলে এবার তুমি এসো তো এখানে দিল্লিতে এসো,
আমার পরে মাসনাদে তুমি বসবে। কিন্তু সেটা তো হয় না। বুগরা খান ডিনাই করে যে না, আমি তো বাংলা সামলাচ্ছি, আমার দিল্লি দরকার নেই। কারেক্ট, বাংলার মোহ আইআইসি চলছে। বুগরা খান কিছুদিন থাকে দিল্লিতে, থেকে পালিয়ে চলে আসে অ্যাকচুয়ালি। তারপরে বলবান মারা যাওয়ার কাকে করা যায় রাজা, তো বুগরা খানেরই ছেলে কাইকুবাদ, তাকে তখন ওখানকার সুলতান বানানো হয়। এটা আমরা ওই সুলতানি পিরিয়ডে বলেছি। এবং তারপর মানে এর পরেই পরের পার্টটাতে তুগলাক আসছে। কিন্তু হ্যাঁ, কাইকোবাদ অব্দি তো আমরা মানে এটা হলো সুলতানি পিরিয়ড একটা প্যারালাল লাইন। তার সেই প্যারালাল অবস্থায় বাংলা কি অবস্থা ছিল সেটা নিয়ে কথা বলছি আমরা। কারণ যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই লাইনটা দেখে নেবেন, তাহলে এটা রেফার করতে সুবিধা হবে। তো কাইকুবাদ ওদিকে দিল্লির সুলতান, আর এদিকে বুগরা খান বাংলা সামলাচ্ছে। দুজনেরই মনে হচ্ছে যে একজন আরেকজনকে আক্রমণ করবে। তো দুজনেরই ফোর্স রওনা দিল একজন আরেকজনের দিকে, এবং দেখা হলো এদের ঘাগ্গার নদীর পাশে, সরজু নদীর পাশে। এদিকে এরা, ওদিকে ওরা। তো বুঝতে পারছে না, কারণ লেখার চিঠিটিতে দেখো পরিষ্কার না যে কি উদ্দেশ্য। তো কাইকুবাদ একটা কাজ করলেন, তার একদম ছোট 6 মাসের বাচ্চা ছেলে কাইমুর, তাকে পাঠালেন না, একজনকে দিয়ে তার কাছে নিয়ে গেলেন। তাকে দেখে বুগরা খান পাগল হয়ে গেল, এই ছোট বাচ্চাকে দেখে সাংঘাতিক ইমোশনাল হয়ে পড়লেন। এবং যখন অ্যাকচুয়ালি দুজনের দেখা হলো কাইকুবাদ এবং বুগরা খানের, এটা লিখেছে যে এ সিংহাসন থেকে নেমে আসতে চাইছে, ও নদী থেকে ঝাঁপ দেবে কিনা, মানে নৌকো থেকে ঝাঁপ দেবে কিনা, একটা সাংঘাতিক বনভূমি আর কি দুজনের মধ্যে। তারপর যাই হোক মোটামুটি ঠিক হলো যে না, কাইকুবাদ দিল্লি রাজত্ব করবে আর এ হচ্ছে এখানে রাজত্ব করবে, বাংলা রাজত্ব করবে। যাবার আগে আছে এই কাইকুবাদকে বলবান খুব ধার্মিক হিসেবে মানুষ করেছিলেন, নাতি তাকে। কিন্তু যখন বলবান চলে যায় তখন একে নিজামুদ্দিন বলে একজন একে একটু আইয়াসি শেখায়, আইয়াসির ক্র্যাশ কোর্স করায়, যাতে তাকে পাপেট হিসেবে রেখে দেওয়া যায়। কারণ মন্ত্রী যারা থাকে আর কি, তারা সবসময় এসব চাইতো। তো এটা বুগরা খান বুঝতে পারে, কারণ তখন ওর বয়স হয়ে গেছে, ও বোঝে। ও ফেরার সময় কানে কানে কাইকুবাদকে বলে এই নিজামকে মেরে ফেলো, হ্যাঁ তোমার তো প্রধানমন্ত্রী, একে মেরে ফেলো, আমার দরকার নেই দিল্লি। তো তার 6 মাস পরে নিজামকে মেরে ফেলা হয়। তারপর বাজে লড়াই হয় দিল্লিতে, সেটার মধ্যে আর ঢুকছি না। এই মোটামুটিভাবে এটা হচ্ছে বুগরা খানের সময় থেকে শেষ। তারপরে আরও কিছু রাজা হন, ফিরোজ শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ হয়, বাহাদুর খান বলে একজন হয়, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ হচ্ছে এই ফিরোজ শাহের ছেলে। ফিরোজ শাহ সে হচ্ছে ওরকম রিবেল, সে যখন তখন রিবেল করে বসছে। তো তাকে নিয়ে একটা লম্বা চড়া লড়াই হয়। শেষ পর্যন্ত বাহাদুর শাহ মানে তুগলকের সময় বাহাদুর শাহ হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে। পরে বাহরাম খানকে পাঠিয়ে তাকে শান্ত করা হয় এবং একে মেরে, বাহাদুর শাহকে মেরে তার পুরো চামড়াটা তুলে নিয়ে পাঠানো হয়েছিল তুগলককে। তুগলক বিরাট খুশি, 40 দিনের নাকি উৎসব পালন হয়েছিল ওখানে। তো এই হচ্ছে এর পরের যে পিরিয়ডটা শুরু হবে, আমরা আজকে এখানে অবধি দাঁড়াবো। তার আগে একটু আরেকটা জিনিস বলা বাকি আছে। এর পরে শুরু হবে ইলিয়াস শাহী বংশ। হ্যাঁ, মানে যদি সেটাকে স্বাধীন বাংলার সালতানাত বলা যায়। তা আমরা মোটামুটিভাবে বাংলায় মুসলিম শাসকরা কী করে ঢুকলেন এবং প্রথম 150 বছর কি হলো সেটুকু আমরা বললাম। এরপরে আমাদের ইলিয়াস শাহী বংশ শুরু হবে, কিন্তু ইসলামী শাসক ঢুকেছেন। তার সাথে সাথে এটা বলা খুব ইম্পর্টেন্ট হবে যে ইসলাম ঢুকলো কি করে বাংলায়। বাংলায় তো মোটামুটি 19বিংশ শতাব্দী অবধি 50%-এর বেশি মুসলিম হয়ে গেছিল। এটা সবাই তো বাইরে থেকে আসেনি, এটা তো হতে পারে না। ঠিক একদমই তাই। এই সময় যদুনাথ সরকারের মতে 2-3 রকমভাবে এটা হয়। একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিছু খুব সন্ত ধরনের মানুষ, মানে ইসলামিক প্রিচার্স, তারা আসেন বাংলাদেশ মানে অবিভক্ত বাংলায়। এদের দ্বারা মানুষ অনুপ্রাণিত হয়। কারণ যদুনাথ সরকারই বলছেন, আমি বারবার এটা বলিনি, কারণ হচ্ছে রাইট উইং হিস্টোরিয়ানরা অন্যরকম, মানে উনি রাইট উইং হিস্টোরিয়ান কিন্তু ওনাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়। উনি বলছেন এই লক্ষণ সেনের সময়, বল্লাল সেনের সময় থেকে এত কুকড়ে গেছিল ধর্মটা যে তার সে সময় হিন্দুদের যে কৌলিন্য প্রথা, তার বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল
বিক্ষোভ ছিল, এবং যে হিন্দু ধর্মগুরুরা ছিলেন সে সময় তাদের মধ্যে চারিত্রিক খুব উন্নতি দেখা যেত না। যে কারণে এই যে মানে ইবন বতুতাও এসে তো বহুদিন ছিলেন বাংলায়, এদের দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হন এবং ইসলাম ধর্ম দীক্ষিত হন, কারণ ধর্ম প্রচার করাটা এদের একটা উদ্দেশ্য। অবশ্যই এদের খুব ক্যারেক্টার ঠিক ছিল, কিন্তু শুধু এটাই একমাত্র নয়। বাংলায় বাই ফোর্স কনভার্সন খুব কম হয়েছে। বাই ফোর্স কনভার্সনটা জেনারেলি হয়নি বাংলায়, যেটা নর্থ ইন্ডিয়াতে দেখা যায়। আরেক ধরনের হচ্ছে, সেটা হলো যাদেরকে বলা হচ্ছে গাজী পীর। এরা একটু যোদ্ধা ধরনের পীর। এর মধ্যে অনেক ফ্রডও রয়েছেন। ফ্রড মানে কীরকম, ধর বলবানের সময় খুব সম্ভবত বোট ভরে ভরে যেসব ফ্রড পীরদের ধরা হতো তাদেরকে পাঠিয়ে দিত বাংলায়। আচ্ছা, এরা এসে এখানে অদ্ভুতভাবে ধর্মপ্রচার করত। সেটা হচ্ছে মানে এরা মিলে যেত হচ্ছে রাজার সাথে, রাজা অর্থাৎ সুলতানের সাথে। এবার জায়গাটাকে মুসলিম শাসন করতে হবে, হিন্দু রাজার অঞ্চলে এরা ঢুকতো, ধর্মপ্রচারক হিসেবে ঢুকে গেল। ঢুকে এরা সুলতানের সাথে একটা যোগসাজশ আছে, এরা মন্দির টন্দিরে গরুর মাংস এরা ফেললো। ও আচ্ছা, হিন্দু রাজাদের কি মনে হবে যে এখানকার যারা মুসলিম আছে তারা করেছে, তো অবশ্য মুসলিমদের উপর অত্যাচার হবে। যেই মুসলিমদের উপর অত্যাচার হবে তখন এই গাজী পীর যারা তারা বলতেন যে এই রাজা মুসলিমদের উপর অত্যাচার করছে। অন দিস প্রিটেক্সট দে উইল তারা ইনভাইট করবে যে সুলতানকে যে আপনি এই হিন্দু রাজাকে হারিয়ে দিন। তখন সেই হিন্দু রাজার পুরো একটা স্ট্র্যাটেজি তৈরি করে ব্যাপারটা করা হচ্ছিল। মানে দেখ, এখানে একটা জিনিস বলতে হয়, সেটা হলো দুটোই জিনিস বলতে হয়। একটা হলো যে এই যে টুলটা মানে কি বলতো, ওই একজন কি একটা ফেসবুকে লিখেছে দেখলাম যে যারা মশারি বানায় তাদের তো মশা বিলোপ করা তাদের উদ্দেশ্য নয়, তাই না? তারা চায় যে মশা বাড়ুক, আমাদের মশার বিক্রি হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আর আরেক ধরনেরও আছে। যেমন ধর আমি এটা কোট করছি তারিখে চাটগ্রাম বলে, চট্টগ্রামের ইতিহাস নিয়ে একটা বই আছে, মৌলভী হিনুদ্দিন খান তার লেখা। তিনি বলেছেন যে এরা কি করেছে, অনেক গাজী পীররা কোনো একটা বড় হিন্দু মন্দির আছে তার সামনে একটা দরগা জাতীয় কিছু একটা বানিয়ে দিয়েছে। মানে কি, দরগা কিন্তু যেখানে মানে সাহিত্য আছে কবর সেখানে বানানো যায়, এরা ফ্রড বানিয়েছে অনেক জায়গায়। যেমন উনি লিখছেন যে আব্দুল কাদির, বাইজাদ বিস্তানি, এদের নামের কবর আছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, যেখানে অ্যাকচুয়ালি ওরা আসেইনি কোনোদিনও বাংলায়। বানিয়ে ওই জায়গাটাকে ধীরে ধীরে এমন বড় করে তোলা হয়েছে, মুসলিমরাও আসছে, এবং তারপরে ওই হিন্দু মন্দিরটার জায়গাটা নষ্ট, মানে হিন্দুদের পিলগ্রিমেজের জায়গাটাকে ইউজ করা হয়েছে ইসলামিক একটা জিনিস তৈরি করার জন্য। এবং তুই ভাব সেই সময়টা, মানে ইবন বতুতা লিখছেন যে বাংলা সাংঘাতিক প্রগতিশীল অর্থাৎ সমৃদ্ধ ছিল, এবং এখানকার মতন এত কৃষি দিক থেকেও এত ঐতিহ্য খুব কম জায়গার ছিল। কিন্তু হিন্দু চাষিদের থেকে 50% ট্যাক্স নেওয়া হতো। তো একদিকে যেই হিন্দু চাষিটা, যাকে কুলীন মনে করা হচ্ছে না, তাকে ধর্মগুরু তার মন্দিরে ঢুকতে দিচ্ছে না, তাকে সব রকমভাবে কাস্টিজমের বোঝা বইতে হচ্ছে, আবার তাকে হিন্দু হওয়ার জন্য 50% ট্যাক্সও দিতে হচ্ছে, সে এই সমস্তর আন্ডারে গিয়ে সে যে মুসলিম হয়ে যাবে এটাই তো স্বাভাবিক। তার কাছে তো হলো চাষ করাটা প্রধান উদ্দেশ্য। ধর্ম আছে ঠিকই, কিন্তু একটা ধর্ম আমাকে কমপ্লিটলি পাত্তাই দিচ্ছে না, বাট আমাকে আমার এক্সিস্টেন্সকে ভ্যালিডেশনই দিচ্ছে না। অথচ আরেকটা ধর্ম এসে বলছে তুমি এসো, সবাই আমরা এক। তো এইখানে এই কনভার্সনটা হওয়ার তো খুব স্বাভাবিক কারণ, ঠিকই। তো এইভাবে সমস্ত তো ইসলামটাও ধীরে ধীরে, এবার সুবিধে হচ্ছে কি যে একটা হিন্দু রাজা ছিল লক্ষসেন বংশ, দানুজ, এবার তার অংশটা, তার প্রজারা ধীরে ধীরে যখন মুসলিম হয়ে যাচ্ছেন তখন ওই জায়গাটাতে ইসলামিক কনকোয়েস্টটাও ইজি হয়ে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে ব্যাপারটা ছড়িয়ে গেল বাংলায়। তো আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম বোধহয়, তাহলে আজকে এই পর্যন্তই থাক। একটু ডিটেলে বললাম বলে অনেকেরই মনে হতে পারে যে আচ্ছা ইসলামিক পিরিয়ড শুরু করলাম, ইলিয়াস শাহী পৌঁছলাম না, কিন্তু আপনাদের সময় তো আছে, 1.5 ঘন্টার বেশি ইনভেস্ট
এক জায়গায় আপনারাও করবেন না আমি জানি। তো আমরা নেক্সট এপিসোডে আবার ইলিয়াস শাহী দিয়েই শুরু করব। একদম ইলিয়াস শাহী দিয়ে শুরু করব। তো আজকের এপিসোডে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে এখানে, একটা অদ্ভুত কালচারাল শিফট বলা যায়। এই পিরিয়ড থেকে যতটুকু অবধি আমরা এলাম সেখান থেকে শুরু হচ্ছে, এবং সেই শিফটটা খুবই স্ট্রংলি আজকের বাংলাকেও এখনও অবধি প্রভাবিত করে, এবং শুধু বাংলাকে না সারা ভারতবর্ষকেও প্রভাবিত করে। সেইটারই একটা পার্ট আমরা মানে সারা ভারতবর্ষের জায়গা থেকে আমরা বাংলার আঙ্গিকে দেখলাম। আমি এর আগেও বললাম যে সুলতানি পিরিয়ডটা যদি একবার ওই টাইম লাইনটা যদি বুঝে যাওয়া যায়, তাহলে প্যারালালি কী ঘটছিল সেটা বুঝতে বোধ হয় আরেকটু সোজা হবে কানেক্ট করতে। আরেকটাও জিনিস তো হলো, আমরা সবসময় সুলতানি বা মুঘল পিরিয়ডের সময় বলছিলাম যে বাংলায় যে আসে সে স্বাধীন হয়ে যায়, সে কখনোই দিল্লির বশ্যতা স্বীকার করে না। কেন এবং কিভাবে সেটাও বোধ হয় আজকে আমরা একটু ক্ল্যারিফাই করা গেল। ঠিক যে আচ্ছা, বাংলা মানে ওখান থেকে একজনকে পাঠাচ্ছে গভর্নর করে, সে এসে কিছুদিন পরেই বলছে না আমি তো স্বাধীন। এই ব্যাপারটাও কিন্তু বাংলার একটা মজ্জাগত একখানা চিরকালই এটা ছিল আর কি, তার মানে বোঝা যায় ইতিহাসে। ইতিহাসে। এখন তো এখনকার কথা আমরা বলছি না, এখন আমরা শুধু দেখছি যে একটা কি বলুন তো, একটা দূরের জিনিস এবং সেটা জল টলমল করছে। আজকের দিনে রিফ্লেকশন তো পড়ে এতটুকুই আর কি, তার বাইরে কিছু না। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হবে পরের এপিসোডে। বাট তার আগে একটা জিনিস বলি, সেটা হলো যে রিসেন্টলি একটি পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা নিয়ে আমার মনে হলো একটুখানি মানে আমাদের মনে হয় অ্যাড্রেস করা উচিত, যে এরকম বর্বরোচিত ঘটনা বা এরকম কি বলবো, এরকম ভায়োলেন্স, এরকম এই ধরনের ঘটনা ঘটলে না খুব একটা অদ্ভুত মনুষ্যত্বের প্রতি একটা প্রশ্ন তৈরি হয়, যে আসলে কি মানুষ এটা ইজিলি করতে পারে। মানে একটা লোককে জিজ্ঞেস করলো এসে যে তুমি কে, তোমার ধর্ম কি, ঠাকুর গুলি মেরে দিল। এটা বোধহয় মানে এটা বোধহয় একটা খুবই খারাপ একটা পয়েন্ট অবধি না পৌঁছলে হিউম্যানিটি, এই জিনিসটা বোধহয় খুব একটা এত ইয়েতে হয় না। হ্যাঁ, তা তো বটেই, মানে ডিহিউম্যানাইজ করতে হবে তো তোকে। একটা মানুষ, আমরা হিউম্যান কাইন্ডে আলোচনার সময় বলেছিলাম, একটা মানুষ আরেকটা মানুষকে মারতে পারে না। তখনই মারতে পারে যখন সামনের মানুষটাকে আর মানুষ বলেই মনে হবে না। তখন তাকে আইডেন্টিটি দিয়ে তাকে ব্রেন ওয়াশ করে যখন সামনের মানুষটাকে আর মানুষ বলেই মনে হবে না, তখন তাকে মারাটা সহজ। রাইট, একেবারেই তাই, তাকে ডিহিউম্যানাইজ করা। এবং আমার মনে হয় যেটা মধ্যযুগের যে সময়টা আমরা দেখি, যে এই বর্বরতা, আমরা মধ্যযুগীয় বর্বরতা বলি যাকে, তার রিফ্লেকশনটা আবার যদি দেখা শুরু হয়, যেটা দেখলাম, সেটা বোধহয় খুবই একটা ভয়ের জায়গা। দেখ, মানব সভ্যতা আমার মনে হয় ইতিহাস যে আমরা পড়ি, তাতে বহু কাঠখড় পুড়িয়ে, অনেক পরিশ্রম, অনেক রক্ত, অনেক কিছুর বিনিময়ে গণতন্ত্র পাওয়া গেছে। সারা পৃথিবীতে নেই, কিন্তু যতটুকু রয়েছে গণতন্ত্রের অনেক কষ্টের ফল মানুষের, এবং তার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা ভাঙাটা খুব সহজ, কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখাটা জন্যে এটা দরকার আমাদের সবার, ধর্ম, দেশ, জাতি নির্বিশেষে, যে নিয়মগুলো আছে ওগুলোকে ম্যানেজ করতে হবে। রাস্তায় ছুরি নিয়ে, চাকু নিয়ে, বন্দুক নিয়ে যখনই কেউ কোনো বিচার ব্যবস্থার পক্ষে বিপক্ষে দাঁড়াবেন বা বিচার চাইবেন, তখনই এই জাতীয় জিনিসগুলো ঘটতে শুরু তৈরি হবে। একদম ভায়োলেন্সকে যখনই আরেকটু প্রশ্রয় দেওয়া শুরু হবে, সেটা এইটুকু ভায়োলেন্স থেকে শুরু করে ওই অবধি পৌঁছে যাবে। আমার মনে হয় যে কোনো ধরনের ভায়োলেন্সকেই প্রশ্রয় দেওয়া বা যে কোনো ধরনের ভায়োলেন্স হলে সেই বিষয়ে জাস্ট চুপ করে থাকাটা আমার মনে হয় খুবই একটি গণ্ডগোলের কাজ, এবং সেখানেই আস্তে আস্তে ভায়োলেন্সটা কিন্তু অনেক বড় জায়গায় চলে যায়, এবং আমরাও নিজেদের মধ্যে সেই ভায়োলেন্সটাকে প্রশ্রয় দিই, এবং আমরা যখন দেখি নিজেদের মধ্যে সেই ভায়োলেন্সটা বড় হতে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই ভায়োলেন্সটা বড় হতে থাকে বলে আমার মনে হয়। এনিওয়েজ, ঘটনাটা সত্যিই খুবই 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 দুঃখজনক এবং খুবই শেকিং বা শকিং। তো আজকের এপিসোডে আমি একটা শব্দ যেটা বারবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। আজকের শব্দটার মধ্যে না আরেকটু জোর দিতে চাই আমি, পজিটিভিটি শব্দটার মধ্যে। কারণ আমার মনে হয় এই পজিটিভিটি, অনেকে বলে এই যে সময়ের মধ্যে যা চলছে তার মধ্যে পজিটিভিটির কথা কী করে বলছেন, বাট আমার বক্তব্যটা হলো যে কোনো নেগেটিভ
জিনিস ঘটলে এই পৃথিবীতে আমাদের লেন্সটা যদি একটু ওই নেগেটিভিটিটাকে জাস্ট নেওয়ার ভেতরে নেওয়ার পর সেটার জন্য আমাদের কি প্রশ্ন করতে হবে, কি কাকে প্রশ্ন করতে হবে, কেন প্রশ্ন করতে হবে, এটা যদি একটা পজিটিভ লেন্স দিয়ে দেখা যায় তাহলে বোধহয় আমাদের পক্ষে সুবিধা হয়। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, টাটা।